আজকে আমরা দেখব এক্সেলের অন্যতম একটা গুরুত্বপূর্ণ ফিচার পিভট টেবিল এবং পিভট টেবিল আমরা কিভাবে তৈরি করতে পারি এবং কিভাবে আমরা ব্যবহার করতে পারি এবং পিভট টেবিল রিলেটেড যাবতীয় যা কিছু আছে আমরা আজকের সেশনে দেখার চেষ্টা করব। তো আমি স্ক্রিন শেয়ার করতেছি আমার। তো মূলত আমরা আজকে পিভট টেবিল দেখব। তো শুরুতেই আমরা কথা বলবো আসলে পিভট টেবিলটা আসলে কি। পিভট টেবিল মূলত একটা টেবিল এবং যে জায়গায় আপনি টেবিলটার কলামগুলোকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ এর মাধ্যমে আপনি একটা ডেটার সামারাইজ করতে পারেন খুব সহজে। যে জায়গায় আপনার কোনো ফর্মুলা জানতে হয় না, জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলেই হয়ে যায়। সো সহজ করে বললে আমরা ডেটাটাকে সহজে সামারাইজ করার জন্য যে টেবিলটা ইউজ করি বা যে ফাংশনালিটিটা ইউজ করি সেটাই হচ্ছে পিভট টেবিল। এখন পিভট টেবিলটা আমরা কিভাবে তৈরি করতে পারি? হ্যাঁ? এবং পিভট টেবিলটা আমরা কিভাবে ডাইনামিক্যালি তৈরি করতে পারি? সো পিভট টেবিল তৈরি করার জন্য ধরেন আপনার যে জায়গায় ডেটাগুলো আছে বা আপনার টেবিল আছে, সেই জায়গায় আপনি পুরোটাও সিলেক্ট করতে পারেন। অথবা ওই ডেটায় যদি কোনো আপনার ব্ল্যাংক সেল বা এরকম কিছু না থাকে কিংবা একটা পুরা ব্ল্যাংক রো কিংবা হচ্ছে কলাম যদি না থাকে, দেন যেকোনো একটা ডেটার উপরে আপনি ক্লিক করে দেন আপনি ইনসার্ট এ ক্লিক করার পরে এখানে আপনি অপশন দেখতে পাবেন হচ্ছে পিভট টেবল। সো এখানে ক্লিক করলেই আমার একটা অপশন চলে আসবে বা একটা ডায়ালগ বক্স চলে আসবে। সো এখানে দেখেন অটোমেটিক্যালি টেবিলের রেঞ্জটা সিলেক্ট হয়ে গেছে এবং এইখানে সেটা আমরা দেখতে পাচ্ছি যে এই টেবিলের এটা তো টেবিল না, যদি হচ্ছে শুধুমাত্র ডেটা এবং এই ডেটাটাকে র‍্যাপ করে আছে এবং এটা বুঝতে পারছি যে এটা সিলেক্ট হয়ে গেছে এবং এখানে আমার যে সেলগুলো সিলেক্ট আছে সেটার আমরা রেঞ্জটাও দেখতে পাচ্ছি। তো এটা হচ্ছে আমার রেঞ্জ এবং এখানে যদি আমরা হচ্ছে দেখি যে আমরা টেবিলটা কোথায় তৈরি করতে চাই, এখানে বাই ডিফল্ট নিউ ওয়ার্কশিট সিলেক্টেড থাকে। এর মানে হচ্ছে এখন যদি আমরা ওকে প্রেস করি তাহলে এই পিভট টেবিলটা তৈরি হবে এবং একটা নতুন একটা শীট নিবে। আর যদি আমরা এক্সিস্টিং এই ওয়ার্কশিটেই যদি হচ্ছে তৈরি করতে চাই তাহলে এখানে ক্লিক করব এবং এখানে ক্লিক করার পরে আমরা যে সেলটাকে সিলেক্ট করে দেব সেই সেলে এই টেবিলটা তৈরি হবে। তো আমি বিষয়টা দেখাই। যেমন আমি যদি নতুন ওয়ার্কশিটে নেই, তাহলে আমি এখন যদি ওকে প্রেস করি, তাহলে দেখেন শীট 1 মানে নতুন একটা শীট নিছে এবং ওইখানে একটা আমার যে ডেটাগুলা ছিল সেই ডেটাগুলার জন্য একটা পিভট টেবিল তৈরি হয়ে গেল। সো এটা হচ্ছে একটা ওয়ে। আর আরেকটা ওয়ে ছিল আপনার যদি আমরা এই শীটেই করতে চাইতাম। সো আমরা যদি আবার একটু দেখাই ফ্রম টেবল অ্যান্ড রেঞ্জ এবং যদি আমরা এক্সিস্টিং ওয়ার্কশিটেই নিতে চাই, লেটস সে আমরা এইখানে নিতে চাই এবং আমরা যদি এখন ওকে প্রেস করি তাহলে এই জায়গায় আমার একটা পিভট টেবিল তৈরি হয়ে যাবে। সো আমরা কন্ট্রোল জেড চেপে এটা আনডু করে দিলাম। এবং আমরা আপাতত এই শীটটাকেও ডিলিট করে দিতে পারি। সো মোটামুটি আপনারা এই ২ ওয়েতে আপনারা পিভট টেবল তৈরি করতে পারেন। মূলত ওয়ে একটাই, বাট আপনি যদি নতুন একটা শীটে চান সেটাও করতে পারেন। কিংবা আপনি যদি চান যে এক্সিস্টিং শীটের যেকোনো জায়গায় সেটা আপনার প্রয়োজনের বেসিসে আপনি যেকোনো জায়গায় করতে পারেন। সো এখানে আরেকটা বিষয় যে আমি পিভট টেবলের সাথে ডায়নামিক কথাটা লিখে রাখছি। এর কারণ হলো যেমন আমি যদি এই রেঞ্জের জন্য একটা পিভট টেবিল আ তৈরি করি আ এবং পরে যদি আমি এখানে লেটস সে ধরেন আমি এই পিভট টেবিলটা নতুন ওয়ার্কশিটে তৈরি করলাম এবং তৈরি করার পরে এইখানে আমি যদি আরো ডেটা এড করি, তাহলে এই পিভট টেবিলে এই ডেটাগুলো আর পাবে না। কারণ হচ্ছে আমার এই টেবিলের পিভট টেবিলের জন্য রেঞ্জটা হচ্ছে এইটা। হ্যাঁ, সেটা পাবে যদি আমি এই পিভট টেবিল থেকে আবার যদি আমি সেই রেঞ্জটাকে আমি যদি হচ্ছে সিলেক্ট করে দেই, তাহলে হচ্ছে সেই পিভট টেবিলের রেঞ্জটা যেমন এই যে চেঞ্জ ডেটা সোর্স এবং হচ্ছে এখান থেকে আমি হচ্ছে রেঞ্জটা আমি আবার সিলেক্ট করে দিতে পারবো কিংবা আমার বাড়ায় নিতে পারবো। বাট আমরা এরকম আসলে কখনোই করব না। সো আমরা আগে থেকেই এরকম একটা করব যাতে যদি আমার নতুন ডেটা আসে তাহলেও যেন সেটা আমার অটোমেটিক্যালি, যদিও আমাকে পিভট টেবিলটা রিফ্রেশ করতে হবে, বাট তারপরেও যেন অটোমেটিক্যালি রিফ্রেশ করলে সেই ডেটাটা যেন হচ্ছে পেয়ে যায়, সেই কাজটা করতে হবে। এটার জন্য সবথেকে সহজ বুদ্ধি হচ্ছে আপনার এই ডেটাকে ফার্স্টে হচ্ছে একটা টেবিলে কনভার্ট করে নেওয়া। যেমন আমি যদি হচ্ছে কন্ট্রোল টি চেপে এটাকে আমি টেবিলে কনভার্ট করে নেই, এখন যদি আমি হচ্ছে এটাকে আবার যেকোনো একটা হচ্ছে পিভট টেবিল তৈরি করি এবং এইখানে এখন আমি যদি নতুন কোনো ডেটাও আমি এখানে নেই, সেটা অটোমেটিক্যালি এই টেবিলের অংশ হয়ে যাবে। যেমন এক্সাম্পলের জন্য আমি যদি এটাকে হচ্ছে কপি করেই জাস্ট এখানে আবার পেস্ট করি, তাহলে এটা অটোমেটিক্যালি এই টেবিলের একটা অংশ হয়ে গেছে এবং আমি যদি নতুন একটা কলামও এখানে নেই, লেটস সে ধরেন রেভিনিউ। সো এটাও অ্যাজ এ টেবিলের অংশ হিসেবে হয়ে যাবে এবং পরবর্তীতে আমরা যে পিভট টেবিলটা তৈরি করছি, সেই পিভট টেবিলটাকে যখনই আমরা রিফ্রেশ করব, এই ডেটাগুলাও সে ওইটা পিভট টেবিলের অংশ হিসেবে নিয়ে নেবে। সো আমরা চেষ্টা করব যে যখনই আমরা একটা পিভট টেবিল তৈরি করব, যদি আমার এরকম মনে হয় যে না সেই ডেটাটা ভবিষ্যতে আমার চেঞ্জ হতে পারে কিংবা আপডেট হতে পারে, তাহলে অবশ্যই আমরা ওই ডেটাটাকে একটা টেবিলে কনভার্ট করে তারপরে আমরা পিভট টেবিল তৈরি করব। এতে করে আমাদের পিভট টেবিলটা একটা ডায়নামিক পিভট টেবিল হিসেবে তৈরি হবে এবং পরবর্তীতে আমাদের এটার জন্য আর কোনো ঝামেলা পোহাতে হবে না। ওকে। দেন হচ্ছে যে আমরা পিভট টেবিলের ওভারভিউ এবং কাস্টমাইজেশন দেখব। সো এটার জন্য আমরা একটা পিভট টেবিল নেই। ইনসার্ট এ গেলাম। দেন হচ্ছে ইনসার্ট পিভট টেবল ফ্রম টেবল অ্যান্ড রেঞ্জ।
এই যেটা টেবিলটার নাম হয়তো টেবিল ওয়ান, এটা অটোমেটিকলি পাইছে, আমরা চাইলে টেবিলটার নামও আমরা দিতে পারতাম। সো এটার জন্য আমরা ওরা হিসেবে এক্সিস্টিং চলে আসে, অপশন। এটা কি হ্যাঁ, এটা বিকাশ নাই যে আপনি ভুল নাম্বারে যাবে, আপনি ডিটেলস আপনার ওখানে নাম ঠিকানা থানা সব চলে আসবে, কোন জেলার A to Z চলে আসবে। একদম সিস্টেম এটাই অ্যাকাউন্টের। এই অগ্রনীতি আমি অ্যাকাউন্টে আছে কিনা আমি একটু দেখে চেক করি। সো আপনারা এখান থেকে আমি এক্সিস্টিং ওয়ার্কশিটে আমি হচ্ছে পিভট টেবিলটা নিচ্ছি। আহ, এইখানে আমি ধরেন পিভট টেবিলটা নিলাম। ওকে। সো এখন আমরা দেখবো হচ্ছে পিভট টেবিলের ওভারভিউ এবং হচ্ছে কাস্টমাইজেশন। ওকে। সো একটু দেখানোর জন্য আমরা কয়েকটা ফিল্ডস নেই। লেটস সে ধরেন আমরা রিজিয়নটাকে, আমি সবগুলাকেই আপনাদেরকে বলবো কোনটা কি কি কাজ করে, এটাই দেখানোর জন্য জাস্ট আপাতত আমি একটা পিভট টেবিল এখানে হচ্ছে নিচ্ছি। সো এইটা এখন এই পিভট টেবিলের উপরের যে কোনো একটা ইয়েতে আপনি যখন ক্লিক করবেন তখন দেখবেন দুটা কাজ হবে। একটা হলো আমার এখান থেকে পিভট টেবিলের যে ফিল্ডগুলা বা ট্যাক্স পেন চলে আসবে, এবং উপরের দিকে যদি আপনারা খেয়াল করেন যে মেনু বারেও হচ্ছে আমাদের দুটা পিভট টেবিল অ্যানালাইজ এবং হচ্ছে ডিজাইন নামে দুটা নতুন ট্যাব চলে আসবে। ওকে। সো এখন যদি আমরা একটু দেখার চেষ্টা করি যে পিভট টেবিল অ্যানালাইজটা অটোমেটিকলি এখানে সিলেক্টেড আছে। সো এইখানে আসলে কি কি ফাংশন আছে। সো এইখানে দেখেন যে আপনার এখানে পিভট টেবিলের নাম আছে। সো এখান থেকে চাইলে আপনি লেটস সে এটাকে আমরা ধরেন যেটা রিজন রিলেটেড, সো ধরেন আপনি যদি চান যেটা রিজন লিখে দিবেন, সো এটা রিজন, ওই পিভট টেবিলটার নাম রিজন হয়ে গেল। এবং এখানে অপশনে ক্রিয়েট করলে তেমন কিছু নাই, এখান থেকে তেমন কিছু হচ্ছে আমাদেরকে জানতে হবে না। দেন এইখানে এই বিষয়গুলো মানে আমরা একটু হচ্ছে পরে দেখবো, যে এখানে আছে আনগ্রুপ বা গ্রুপ, এটাও আমরা দেখবো। দেন হচ্ছে স্লাইসার, টাইম লাইন, জাস্ট আমি একটু দেখতেছি হচ্ছে কি আছে। এবং পরবর্তীতে আমরা এগুলা যেমন স্লাইসার এবং টাইম লাইন, যেমন এখানে দেখেন যে আমরা এটা নিয়ে বলছি যে কথা বলবো স্লাইসার এবং টাইম লাইন নিয়ে। সো এখানে যে সোর্সটা আপনি চাইলে চেঞ্জ করতে পারেন, এটা হচ্ছে রিফ্রেশ, যে আপনি ডেটা করার পরে রিফ্রেশ করলে এটা অটোমেটিকলি আবার পিভট টেবিলটা আপডেট হবে। দেন এখানে ক্লিয়ার, সিলেক্ট। সো এই ফাংশনগুলো নর্মালি আমাদের এখানে ওরকম ভাবে খুব একটা যে আমাদের ইউজ করতে হয় সবসময় এরকম না। আর এখানে পিভট চার্ট, পিভট চার্টও আমরা হচ্ছে বলবো যে পিভট টেবিলের এখান থেকে যদি আমি একটা চার্ট বানাতে চাই দেন আমাকে পিভট চার্ট ইউজ করতে হবে। এবং বাই ডিফল্ট কিছু যেমন আমরা ওই যে রেকমেন্ডেড চার্ট যেরকম, আপনারা এই রেকমেন্ডেড পিভট টেবিলও দেখতে পাবেন এরকম, যে ওরা আমরা যে ডেটাটা সিলেক্ট করছি বা টেবিলটা সেই অনুযায়ী ওরা কিছু টেবিল, রেডিমেড টেবিল ওরা সাজেস্ট করবে, যে আমাদের আর এরকম ড্র্যাগ এন্ড ড্রপ করতে হবে না। আমার বাই ডিফল্ট যদি আমাদের এখান থেকে মনে হয় যে না আমরা যেটা করতে চাচ্ছি এটা এখানে আছে, সো এটা যে কোনোটা সিলেক্ট করে ওকে করলে আমরা সেই টেবিলটাও চলে আসবে। এবং এগুলা হচ্ছে যে যে আমাদের ফিল্ড লিস্ট, বাটন এবং ফিল্ড হিডার, এগুলো হচ্ছে যে এখান থেকে আমরা এটাকে হাইড করে দিতে পারবো। ফিল্ড লিস্টে ক্লিক করলে আবার এটা চলে আসবে, অনেক সময় হয়ে যায় যে এগুলো কোথায় চলে গেল। দেন হচ্ছে যে বাটন প্লাস মাইনাস, এগুলো হচ্ছে যে যে এই জায়গায় যে বাটনগুলো আছে এগুলো আর কি। এবং ফিল্ডের যে হেডার সেটাও, এই যে এটা যদি আমি চেক করে দিই তাহলে এখান থেকে হেডারটা হচ্ছে চলে যাবে। তো এখানে বেসিক এইটাই ছিল, বাট ডিজাইনে বেশ কিছু বিষয় আছে। ডিজাইনটা দেখানোর আগে আমি একটু এই পাশে নিয়ে হচ্ছে একটু কথা বলতে চাই। তো এখানে দেখেন যে যে বিষয়টা আছে সেটা হচ্ছে পিভট টেবিল ফিল্ড লেখা আছে, এবং এখানে একটা অ্যারো দেওয়া আছে। এখানে জাস্ট মুভ রিসাইজ, মানে এটাকে আমি কমাইতে পারিতে পারি, সাইজটা রিসাইজ করতে পারবো। সো এটাও তেমন গুরুত্বপূর্ণ, বাট এখানে যে গিয়ার আইকনটা আছে দেখেন, এখানে কি করে আপনি এটার লেআউটটা চেঞ্জ করতে পারবেন। আগে আমি একটু লেআউটটা নিয়ে বলি। যেমন এখানে যে দেখেন, এখানে প্রত্যেকটা আসলে এই যে টেবিলটার কলামগুলো এখানে দেওয়া আছে। সো এটাকে আপনি হচ্ছে ফিল্ড লিস্ট বলতে পারেন। এবং এখানে মূলত চারটা ইয়ে আছে। একটা হচ্ছে ফিল্টার, যে আপনি চাইলে এখানে যে আপনার কলামটা দিবেন সেই কলাম অনুযায়ী ডেটাগুলো ফিল্টার হবে। যেমন ধরেন যে এখানে সেন্ট্রাল, নর্থ, সাউথ বা ওয়েস্ট আছে, আমি একটু বিস্তারিত দেখাবো এই জন্য আমি ওইভাবে যাচ্ছি না, জাস্ট বর্ণনা করে যাচ্ছি। তো এখানে ধরেন যে আপনি চান যে কান্ট্রির জন্য আপনি কান্ট্রি ওয়াইজ ডাটাটা দেখাতে চান, শুধু ধরেন যে ইউএস এর জন্য দেখাবেন। তো এখান থেকে তখন আপনি এই ফিল্টারটা দিতে পারবেন। মানে এখানে হচ্ছে কলাম, আপনি যদি কলামগুলা যে কোনো কলাম অ্যাড করতে চান তখন এখানে দিবেন। এবং যেমন ধরেন যে এখানে যদি আমরা মান্থে দিতাম তাহলে এটা আমার হচ্ছে প্রতি যে এখানে যে মাসগুলো আছে সেই অনুযায়ী এখানে ওইগুলো হচ্ছে কলাম তৈরি হইতো। আর এখানে হচ্ছে রো, মানে আপনার এই যে প্রত্যেকটা যে রো ওয়াইজ ডেটা থাকবে সেগুলোর জন্য এটা দিতে হবে। যেমন আমি এটা লেটস সে রিজিয়ন দিয়েছিলাম, আমি যদি এখানে কান্ট্রি রাখতাম তাহলে প্রত্যেক কান্ট্রি একটা রো হয়ে যেত, এবং সেইটাকে যে ভ্যালুগুলা এটা দিয়ে দিচ্ছি। আর সেটার জন্য প্রত্যেকটা রো হবে। আর এখানে ভ্যালু হচ্ছে যে যে কোনো ধরনের যে নিউমেরিক্যাল ফিল্ড আপনি এখানে দিতে পারবেন। সো এটা হচ্ছে বেসিক। এবং চাইলে আপনি এটা লেআউটটা একটু চেঞ্জ করতে পারবেন, যখন এখন আছে ফিল্ড সেকশন অ্যান্ড এরিয়া সেকশন স্টাক। এই যে দেখেন এখানে একটু আইকনের মতো দেওয়া আছে যে উপরে ফিল্ড সেকশন থাকবে এবং দুই পাশে এরকম থাকবে। আবার এটা সিলেক্ট করলে আপনার এই দিকে ফিল্ড আসতেছে এবং প্রত্যেকটা এইভাবে আসতেছে। সো এখান থেকে আপনার যে লেআউটটা ধরেন ভালো লাগে সেই লেআউটটা আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। সো বাই ডিফল্ট এটাই থাকে। সো আমরা এটাই রাখলাম।
আর এখন যদি আমরা হচ্ছে ডিজাইন ট্যাবে যাই, এখানে যে বিষয়গুলো আছে, সো এখানে ফার্স্টে হচ্ছে আমি ধরেন পিভট টেবিল স্টাইল এই অংশটা দেখাচ্ছি। এখানে দেখেন যে দুইটা হচ্ছে আমার চেক মার্ক দেওয়া আছে। সো এটা কি, এটা হচ্ছে রো হেডার। সো এটা যদি আমি আহ, তুলে দেই, তাহলে হচ্ছে রো এর যে হেডার থাকবে, যদি হচ্ছে এখন এখানে রোতে অ্যাকচুয়ালি আসলে হেডার নাই আমার টেবিলটার জন্য। সো এটা হচ্ছে রো এর হেডার। সো যেটা আমরা সিলেক্ট করতে পারি বা আবার আনচেক করে দিতে পারি। এটা হচ্ছে আমার কলামের যে হেডার, দেখেন যে কলামের ইটা এখান থেকে হচ্ছে চলে যাইতেছে। দেন এখানে হচ্ছে ব্যান্ডেড রো। সো ওই যে টেবিলে যেরকম ডিজাইন ছিল, মানে এটা এক একটা একটার জন্য এক একটা কালার হয়ে যাচ্ছে। আবার আমি চাইলে এটাকে কলামের জন্য করতে পারি, যদিও দুইটা কলাম। যেমন আমরা যদি আরেকটু ডেটা এখানে অ্যাড করি, তাহলে হয়তো বা বুঝতে সুবিধা হতে পারে। লেটস সে আমরা আম, কি করতে পারি, আমরা রিজিয়নটাকে কলামে রাখি। ওকে, এখন হয়তো বা কিছুটা আমাদের দেখতে সুবিধা হতে পারে। ওকে, সো এটা ছিল রো হিটার, এটা হচ্ছে কলাম। এটা জাস্ট আপনারা ফরম্যাটিং এর মতো একটা বিষয়, আপনারা যেটা রাখতে চান বা যেটা না রাখতে চান এখান থেকে আপনারা সিলেক্ট করে দিতে পারবেন। সো এইটা, এবং এখান থেকে ওই যে টেবিলের যেরকম আপনার বিভিন্ন প্রিসেট ছিল, এরকম আপনারা বিভিন্ন ডিজাইনও এখান থেকে টেবিলের যেরকম এরকম আপনারা সিলেক্ট করে দিতে পারবেন। এবং এখানে অসংখ্য আছে আপনার ইচ্ছা মতো, এবং আপনি চাইলে আপনি নিজেরও একটা তৈরি করতে পারবেন। এবং এই ক্ষেত্রে আপনি যদি নিজের তৈরি করতে চান, আমি বলবো যে আপনার ধরেন কাছাকাছি বা আপনি যে ধরনের কালার চান ওইরকম একটাকে আপনি ধরেন ওইটাকে করে ওইটাকে আপনি এডিট করতে পারেন, তাহলে এটা আপনার মানে সময়টা বাঁচবে। আর এছাড়া যদি আপনি একদম নতুন থেকে করতে চান, তাহলে ওটা হয়তো সময় অনেক লাগতে পারে। আর বেসিক্যালি এখানে যেগুলো আছে এগুলো যথেষ্ট। এর বাইরে আসলে নতুন করে করার দরকার হয় না। কারণ আপনি এছাড়া আপনি এইগুলো পিভট টেবিলের মধ্যে আপনি যে কোনো সেলেরও যে কোনো ফরম্যাটিং দিতে পারবেন। সো এটা আর আলাদাভাবে হচ্ছে দেওয়ার তো কোনো দরকার হয় না। যেমন ধরেন যে আপনি যদি এটাকে বোল্ড করতে চান, এখান থেকে বোল্ট দিলে এটা বোল্টই হয়ে গেল। ইভেন এটা আপনার ফিল কালার চেঞ্জ করতে চাইলেও এখান থেকে হয়ে যাবে। সো এইভাবেও ফরম্যাটিং করতে পারবেন, আর ওই ডিজাইন থেকেও ফরম্যাটিংটা করতে পারবেন। আর ডিজাইনে আর এই পাশে বেশ কিছু একটু গুরুত্বপূর্ণ বিষয় আছে। এটা হচ্ছে যে সাবটোটাল। সো এখন প্রত্যেকটার জন্য আমার একটা এই যে যে সাবটোটাল গুলো আছে, যেমন আমি যদি সাবটোটাল এবং আমি এখান থেকে আপনারা সাবটোটাল দেখানো বা এটা বন্ধ করতে পারবেন। সাবটোটাল দেখানোর জন্য আমাকে আরেকটা অ্যাড করতে হবে, সেটা আমি করতে পারি। লেটস সে ধরেন যে আমি মানটাকে যদি এটা বোঝানোর জন্য আমাকে, আচ্ছা মানটাকে আমি একটু উপরেই ক্লিক করলাম। সো এই সাবটোটালটা হইতেছে, এখন আপনারা একটু দেখতে পাবেন, এখন যদি একটু খেয়াল করেন, ডু নট শো সাবটোটাল, দেখেন ভ্যালু কিন্তু চলে যাচ্ছে। লেটস সে, অর্থাৎ এই মান্থটাই ওর জন্য যে 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 কান্ট্রিতে এই মান্থের এই সেলস গুলো আছে সেগুলো দেখাচ্ছে। তো এইভাবে আপনারা এটা শো করতে পারবেন সাবটোটাল, অথবা আপনি এটাকে হাইডও করতে পারবেন, এবং আপনি চাইলে এটা বটমেও দেখাইতে পারবেন, আবার টপেও দেখাইতে পারবেন। সো আবার হাইডও করে রাখতে পারবেন। সো এটা হচ্ছে সাবটোটাল। আশা করি সাবটোটাল জিনিসটা হচ্ছে বুঝতে পারছেন। সাবটোটাল হচ্ছে এখানে যে দেখেন মূল যে যতগুলা রো আছে এই সবগুলার টোটালটা, যেমন আমি এরপরে ভ্যালুটা দিচ্ছি কি কান্ট্রি। সো মান্থ ওয়াইজ কান্ট্রির জন্য প্রত্যেক মাস ধরেন যে হচ্ছে জানুয়ারি মাসে যে ধরনের ডেটা আছে এবং এটা যে দেশের জন্য আছে সেই ডেটাগুলো এখানে দেখাচ্ছে। সো এটাই হলো আপনার সাব টোটাল। আর গ্র্যান্ড টোটাল হচ্ছে যে পাশে দেখেন, এটা হচ্ছে আপনার রো এর গ্র্যান্ড টোটাল, আর এটা হচ্ছে আপনার কলামের গ্র্যান্ড টোটাল। যে এই কলামটা যদি পুরোটা যোগ করে এটা হয়েছে, এখানে যোগ করে এটা হয়েছে। সো এগুলো আপনারা চাইলে অন অফ করতে পারবেন। আমি যদি অফ করে দেই, দেখেন এটা হচ্ছে কলামের জন্য, কলামেরটা চলে গেল। আমি যদি আবার রোডটাও অফ করে আমি হচ্ছে বোথ দুইটাই, যে অফ ফর রোস অ্যান্ড কলামস দুইটার জন্যই। আর যদি আমি এটা দিয়ে আবার চলে আসবে, আপনি যদি শুধু রোটা বন্ধ করতে চান শুধু রোটা করতে পারেন, শুধু কলামও করতে পারেন। সো এটা হচ্ছে আপনার ইচ্ছা। অর্থাৎ এখান থেকে আপনি এই গ্র্যান্ড টোটালটা এটা আপনি করতে পারবেন। ধরেন যে আমি আবার এটা অন করে দিলাম। আর এখানে কিছু লেআউট আছে, এটাও একটা ডিজাইনের, যে এটা একটা কমফর্ট ফর্ম যেটা ইয়েতে থাকে, দেন আউটলাইন আছে, দেন হচ্ছে ট্যাবুলার ফর্ম আছে। সো এটা বেসিক্যালি আপনার ওই ফরম্যাটিং এর মতো, যে আপনার এটা কিরকম দেখা যাবে। এরপর হচ্ছে রিপিট আছে। তো এগুলা জিনিসটা হচ্ছে আসলে সিচুয়েশনের উপর বেসিস করে এটা হচ্ছে করা লাগে। যেমন ধরেন যে এখানে আহ, আপনার রিপোর্ট লেআউট, সো এটা আপনি নিজে চেঞ্জ করলে ওই অনুযায়ী এটা চেঞ্জ হবে, জাস্ট এতটুকুই। ট্যাবুলার ফর্মে দিলে এটা ট্যাবুলার ফর্মে চলে আসবে, এই আর কি। দেন যেটা যেরকম আছে আর কি। আর ব্ল্যাঙ্ক রো, এটা চাইলে আপনি নতুন যদি হচ্ছে যে প্রত্যেকটা যে আইটেমের পরে যদি একটা ইনসার্ট ব্ল্যাঙ্ক লাইন আফটার ইচ আইটেম, দেখেন প্রত্যেকটা আইটেমের পরে একটা ব্ল্যাঙ্ক লাইন চলে আসছে, এবং আবার রিমুভ ক্লিক করলে এটা রিমুভ হয়ে যাইতেছে। সো এখানে এইটাই, এখানে মূলত আপনার গ্র্যান্ড টোটাল এবং সাব টোটাল এই দুটো জিনিস আপনার অনেক সময় হয়তো বা আপনার ইয়ের জন্য দরকার হবে না, যে গ্র্যান্ড টোটালটা দেখানো আমার আপনার যে রিপোর্টটা সেটার জন্য দরকার না। সো সেই ক্ষেত্রে আপনি তখন ধরেন গ্র্যান্ড টোটালটা অফ করে রাখতে পারেন, ইভেন বোথ ইয়ের জন্য। আর বাকি যেগুলো আছে ওইগুলা ফরম্যাটিং রিলেটেড, আপনারা ওইগুলাও করতে পারবেন। সো এটা ছিল যে আপনার বেসিক একটা ওভারভিউ
যেটা হলো ফরম্যাটিং বা এই রিলেটেড আর কি, যেগুলো আপনারা এইদিকেও করতে পারেন ওইদিকেও করতে পারেন। অ্যান্ড দেন হচ্ছে যে আমি এটা নিয়েই হচ্ছে একটু বিস্তারিত হচ্ছে কথা বলতে চাই, যে এই জিনিসটা আপনারা ঠিকঠাক মতো আসলে বুঝতে পারতেছেন কিনা। দেন আমি হচ্ছে পিভট চার্টে চলে যাবে। সো এই জায়গাটা নিয়ে আমি আরেকটু কথা বলতে চাইতেছি। সো আমি যদি এইগুলোকে সবগুলোকে রিমুভ করে দিই আপাতত, সো এইখানে আপনাকে বুঝতে হবে যে আপনি আসলে কি দেখাতে চান সেটার অনুযায়ী। যেমন ধরেন আমি যদি কান্ট্রি অনুযায়ী, আপনি যদি ডেটা সেটটা দেখেন যে এখানে মান্থ আছে, এখানে কান্ট্রি আছে, সো আমি প্রত্যেকটা দেশের জন্য সেলস এবং হচ্ছে প্রফিটটা দেখাইতে চাই। সো আমি কি করব? এখন আপনার চিন্তা করতে হবে যে কান্ট্রিটাকে আমাকে কোথায় রাখতে হবে। সো যেহেতু এটা রো লেভেলে আছে কান্ট্রি, যে প্রত্যেকটা এখানে দেখেন যে এখানে প্রত্যেকটা কান্ট্রি সো রো লেভেলে আছে, আমি এখনো এটাকে আহ, যদি আমি হচ্ছে রো তে সিলেক্ট করি, তাহলে এই যে ধরেন এখানে অস্ট্রেলিয়া আছে, দেন এখানে আছে, এখানে আছে, তাহলে কি হবে? এই অস্ট্রেলিয়ার জন্য এই যে যে সেলস গুলো আছে সেই এগুলো প্রত্যেকটা যোগ করে দেখাবে। সো আমি পিভট টেবিলের এটাতে ক্লিক করলাম, আমি কান্ট্রিটাকে রোতে রাখলাম। সো আমার এটা চলে আসলো। এবং এখন আমি ধরেন আমি সেলস দেখাইতে চাই, সো এই সাম অফ সেলস চলে আসলো। এবং আমি সেলসটাকে কেন এখানে দিলাম, কারণ সেলস হচ্ছে একটা নিউমেরিক্যাল ভ্যালু। সো আমি ভ্যালুটা দেখতে চাই। এবং আমি যদি প্রফিট দেখতে চাই আবার এখানে দিতে পারি, এবং আমি যদি এটাকে ড্র্যাগ করে একটার উপরে দিতে পারি, একটা নিচে দিতে পারি, সো এখান থেকে আমরা চেঞ্জ করতে পারবো। ইভেন এইখান থেকেও যদি আমি ক্লিক করি, সাধারণত এটা বাই ডিফল্ট ওরা মোটামুটি বুঝতে পারে যে আমার এই ডাটাটা কোথায় যাইতে হবে, তো ওরা ওইভাবে নেয়। বাট আমরা আমাদের নিজেদের মতো করে করতে পারি। সো এটা গেল যে আপনি কান্ট্রি ওয়াইড সেলস দেখাইলেন বা প্রফিট দেখাইলেন বা এরকম করতে পারেন। এখন আপনি হয়তোবা যে ঠিক আছে আপনি কান্ট্রি ওয়াইজই এই চান, বাট আপনি কান্ট্রি ওয়াইজ এবং প্রত্যেক রিজিয়নের জন্য দেখতে চান। এখন রিজনকে কি আমি রোতে রাখবো নাকি কলামে রাখবো? যেহেতু রিজন ওয়াইজ দেখাইতে চান, তাহলে রিজনের জন্য কি থাকতে হবে? আমার কলাম থাকতে হবে। সো এই জন্য আমি রিজন নিলাম। দেখেন এখন কিন্তু এখানে কোনো ডেটা নেই, কারণ ভ্যালুতে আমি কোনো ডেটা দেই নাই। সো আমি যখনই সেলসটাকে ভ্যালুতে দিব, তাহলে অস্ট্রেলিয়ার জন্য এই রিজন ওয়াইজ দেখাইছে। দেখেন সেন্ট্রালে কিন্তু কোনো ডেটা নাই। তার মানে হইতেছে অস্ট্রেলিয়ার যে দেশ, এটাকে যদি আমি এখান থেকে ফিল্টার করি শুধু অস্ট্রেলিয়াকে, দেখবেন যে ওর সেন্ট্রালের কোনো সেলস নাই। দেখেন এখানে কোনো সেন্ট্রাল নাই, যার কারণে এখানে দেখাইতেছে না। এবং এখানে ফিল্টার করার ফলে এইখানেও এই টেবিলটা হয়ে গেছে, আপডেট হয়ে গেছে। ওকে। সো এইভাবে আপনারা করতে করতে আসলে বিষয়টা হচ্ছে বুঝতে পারবেন। এখন ধরেন যে আমি যদি মান্থ ওয়াইজ এই ডাটাটাকে ফিল্টার করতে চাই, তাহলে মান্থকে অবশ্যই আমি এই ফিল্টার রাখবো। এবং এখান থেকে ধরেন আমি যে কোনো মান্থ যদি আমি সিলেক্ট করে দিই, ধরেন আমি মেকে সিলেক্ট করে দিলাম, এখানে শুধুমাত্র মে মাসের জন্য এই যে যে দেশের ডেটা আছে সেই ডেটাগুলো দেখাচ্ছে। ঠিক আছে? সো এখান থেকে আপনাকে এইভাবে বিষয়গুলো বুঝতে হবে যে আপনি কোনটাকে রোতে রাখবেন, কোনটাকে কলামে রাখবেন, কোনটাকে ভ্যালুতে রাখবেন। সো এটা করতে করতে আপনি যত বেশি প্র্যাকটিস করবেন, তত এটার সাথে ইউজ টু হয়ে যাবে। আচ্ছা। সো দেন হচ্ছে পিভট চার্ট, রাইট? ওকে। সো পিভট চার্ট, যেমন আমরা এর আগের ক্লাসে চার্ট দেখছি। সো আপনি যদি পিভট টেবিল থেকে চার্ট তৈরি করতে চান, তাহলে আপনাকে পিভট চার্ট থেকে ইউজ করতে হবে। আপনি ডিরেক্ট চার্টও ইউজ করতে পারবেন, সেটারও টেকনিক আছে, এবং সেটাই আসলে করা উচিত ডাইনামিক করার জন্য। বাট দ্রুত রিপোর্টের জন্য বা ইয়ের জন্য তখন আপনি পিভট চার্ট ইউজ করতে পারবেন। যেমন মানে আমি শুধু বেসিক বিষয়টা দেখাইতেছি, আর চার্টের আপনার কাস্টমাইজেশন বা চার্টের এলিমেন্ট গুলা চেঞ্জ করা করা সেটা আগের মতোই। আমি এখানে থেকে লেটস আমি রিজনটাকে নিয়ে যাই। আমি জাস্ট এটাকে যেহেতু সেলস, ওকে, সো এটাকে আমি একটা পাই চার্টে দেখাতে পারি। সো এখন আপনি যদি এখান থেকে পিভট টেবিল অ্যানালাইজ, আপনি পিভট টেবিলটা সিলেক্ট করে অ্যানালাইসে যান, দেখেন এখানে আছে কি পিভট চার্ট। সো আমি পিভট চার্টে ক্লিক করলে সেম আমাদের যেরকম ওই যে চার্টের জন্য রেকমেন্ডেড চার্ট ছিল বা অল চার্ট ছিল, এরকম অপশনগুলো চলে আসছে। সো এখান থেকে আপনি এই পিভট টেবিলের জন্য যে কোনো চার্ট সিলেক্ট করে দিতে পারেন। লেটস ধরেন যে আমরা বার চার্ট নিতে পারি, ধরেন আমরা বারটাই নেই। ওকে। সো এইটা, যেমন এখানে আমরা একটা কাজ করতে পারি বার চার্টের ক্ষেত্রে সবসময় আমি প্রেফার করি যে এটাকে হয় অ্যাসেন্ডিং অথবা ডিসেন্ডিং অর্ডারে আপনার শর্ট করে নিতে, তাহলে এটা জিনিসটা হচ্ছে আপনার দেখতে লাগে আর কি, আহ, সুবিধা হয় আর কি। কারণ এর কারণ হইতেছে যে আপনি যদি শর্ট, আমি এটাকে লার্জেস্ট স্মলেস্ট করলাম। সো এই গ্রাফটা তখন একটা দেয় যে আপনার একদম বড়টা সবার উপরে থাকে, তারপরে মানে তার থেকে একটু যেটা ছোট তার থেকে ছোট এই অনুযায়ী থাকে। সো এটা দেখতে আপনার, বা আপনি ছোটটাকেও সবার উপরে রাখতে পারেন। সো মূল বিষয়টা হইতেছে আপনার পিভট টেবিলের জন্য আপনি এইভাবে যে কোনো চার্টই নিতে পারবেন। এখন এখানে দুই একটা বিষয় আপনি দেখেন যে একটু বেশি আসছে, যেটা সাধারণ এমনি চার্টে আসে না। যেমন এইখানে দেখেন যে ফিল্ডের নামগুলো আছে, সাম অফ সেলস, এখানে কান্ট্রি আছে, এখান থেকেও চাইলে আপনি ফিল্টারও করে দিতে পারবেন। যে আপনি যদি সিলেক্ট করে দেন যে জার্মানিটা হচ্ছে চলে যাবে, যেটা আমরা নর্মাল চার্টের ক্ষেত্রে পারি না, যে এইভাবে। সো এরকম এক্সট্রা কিছু বেনিফিটও আমার আপনার পিভট চার্টের ক্ষেত্রে আছে। আপনি ডিরেক্টলি পিভট চার্টের মধ্যে ফিল্টার অ্যাড করতে পারতেছেন।
ইভেন আপনি এখন যদি আপনার এখান থেকেও ফিল্টার করতে চান, সেই ফিল্ডটাও থাকবে। লেটস সে মান্থ ওয়াইজ। সো এখান থেকে আপনি মান্থও ফিল্টার করতে পারবেন। সো এটা হলো একটা, আবার আপনি বলতে পারেন যে পিভট চার্টের একটা এক্সট্রা একটা ফিচার বা অ্যাডভান্সেস দেয়। সো আদার্স সবকিছু আপনার আগে যেভাবে দেখছি অ্যাক্সিস বা সবকিছুই আমি তার আগে ওটাকে আর একবার একটু রিভিউ করার আগে এই বাটনগুলা সবকিছুকে হাইড করা যায় সেটা আমি হচ্ছে আপনাদেরকে দেখাই। সো এইটা আপনি যেটা করবেন যে এই যে দেখেন হাইড ফিল্ড ফিল্ড লিস্ট, ওটা হচ্ছে ওইটা গেল এখান থেকে আপনার, যেমন হাইড অল ফিল্ড বাটন অন চার্ট যদি করেন রাইট ক্লিক করে, তাহলে ওই বাটনগুলো চলে যাবে। সো নর্মালি আমরা ওই চার্টের মধ্যে ওই বাটনগুলো দেখাইতে চাই না। আমি যদি আবার নিয়ে আসি যে এখানে আপনি যে কোনো উপরে যে এখানে যে ফিল্ড বাটনগুলো থাকবে, এখান থেকে আপনি এই যে শুধুমাত্র ফিল্টার বাটনকেও হাইড করতে পারবেন, আবার অল বাটনকেও আপনি হাইড করতে পারবেন। সো এভাবে হাইড হয়ে যাবে, ওটা আর ওইখানে দেখা যাবে না। আর দেন বাকিটা এখন দেখেন, এখন কিন্তু আমাদের ওই যে আমরা যে চার্টের যে ক্লাসটা করছি সেম জিনিস, ওইখানে চার্টের যে বিষয়গুলো ছিল বা যেরকম ছিল এখন সেম। আপনি টাইটেল এক্সিস টাইটেল উঠাইতে পারবেন, আপনি এক্সিস সিলেক্ট করে দিতে পারবেন বা বাদ দিয়ে দিতে পারবেন, আপনি ডেটা লেভেল যোগ করতে পারবেন, ডেটা লেভেল আপনি কোথায় দিবেন সেটাও আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন, ডেটা টেবিলও আপনি অ্যাড করে দিতে পারবেন। সো এখানে আর কোনো পার্থক্য নাই। আপনারা চার্টের যে এটা দেখছেন একদম হুবহু সেম, এটার মধ্যে হচ্ছে কোনো পার্থক্য নাই। সো আমি এটা নিয়ে আর ডিপলি যাচ্ছি না, আশা করি যে এই বিষয়টা হচ্ছে বুঝতে পারবেন। এবং পিভট চার্টটা, সরি, পিভট টেবিলটা, চার্টটা মূলত পিভট টেবিল থেকে আপনি চার্টটা তৈরি করবেন। আর চার্টের যে বেসিক সেই জিনিসগুলো আমরা আগে যে চার্টে দেখছি সেম। জাস্ট আমি যেটা বললাম যে ফিল্ড লিস্টগুলা ওটাকে আপনি হাইড করে রাখতে পারেন, ওটাকে রাখতেও পারেন। এবং ওইটা যদি আপনি চান যে রাখবেন এবং ওইখানে রাখলে আপনি ওইটা এক্সট্রা কিছু বেনিফিটও পাবেন, সেটা হচ্ছে আপনি যে ফিল্টার বা করতে পারবেন। এটা আপনার একদমই ব্যক্তিগত ব্যাপার, আপনি এটা রাখবেন কি রাখবেন না। ওকে, তাহলে এটা নিয়ে আমি আর সামনে আগাচ্ছি না। যদি চার্ট রিলেটেড কোনো প্রবলেম থাকে তাহলে ওই চার্টের ভিডিওটা দেখে নেবেন। ওকে, এটাকে আমি আপাতত ডিলিট করে দিচ্ছি। দেন হচ্ছে আমাদের কথা বলবো হচ্ছে স্লাইসার এবং হচ্ছে টাইমলাইন। ওকে, সো স্লাইসার এবং টাইমলাইন বোঝার জন্য লেটস সে এই দেখেন এখন কিন্তু আমার ওই যে ট্যাক্স পেনটা দেখাইতেছে না। সো আমি এটা রাইট ক্লিক করতে পারি, শো ফিল্ড লিস্ট চলে আসছে। ওকে, সো আবার এখন ক্লিক করার পরে এখন স্লাইসার জিনিসটা হলো যে অনেকটা হলো স্লাইস করে দেয় বা ছোট করে দেয় বা হচ্ছে কেটে দেয়। যেমন ধরেন এখানে আমরা ফিল্টার ইউজ করছি, তো এই ফিল্টারটা ধরেন মান্থের আমি এখানে ইউজ করতে চাই না, আমি এখানে এক্সট্রা একটা বাটনের মতো থাকবে, সেই বাটনে ক্লিক করব, সেই অনুযায়ী কাজ হবে। সো আমি এটার জন্য কি করতে হবে, আমি পিভট টেবিলটাতে ক্লিক করব, পিভট টেবিল অ্যানালাইজ, দেন হচ্ছে ইনসার্ট স্লাইসার, এখানে দেখেন। এবং এখন আমাকে অপশনগুলো দেখাবে যে এই টেবিলের জন্য আমি কোন কলামের ডেটা ওয়াইজ আমি চাই। ধরেন আমি চাচ্ছি যে এখানে যেহেতু কান্ট্রি ওয়াইজ সেল আছে, সো আমি হয় রিজন ওয়াইজ নিতে পারি কিংবা মান্থ ওয়াইজ নিতে পারি। লেটস সে রিজন ওয়াইজে নেই। ওকে, সো এখন দেখেন যে প্রত্যেকটা রিজিয়নের নাম চলে আসছে। সো এখন যদি আমি যে কোনো রিজন সিলেক্ট করব, ওই শুধুমাত্র ওই রিজিয়নের জন্য এই ডেটাটা আমার ফিল্টার হয়ে যাবে, বা আপনি বলতে পারেন যে স্লাইস হয়ে যাবে। যেমন দেখেন যে ওয়েস্টে শুধুমাত্র অস্ট্রেলিয়ার আছে, অন্য কোনো দেশের ডেটা নেই, যার কারণে দেখাচ্ছে না। সো এটা হচ্ছে স্লাইসার। আর আচ্ছা, স্লাইসারটাই আগে শেষ করি। আচ্ছা, স্লাইসারে একটু আরেকটু বিষয় আছে। স্লাইসার আর আর স্লাইসার ধরেন এখানে তো একটা টেবিল আছে। সো আমাদের যদি মাল্টিপল টেবিল থাকে, সেই ক্ষেত্রেও আপনারা একটা স্লাইসার দিয়ে আমরা একাধিক টেবিলকে আমরা কন্ট্রোল করতে পারি। এক্সাম্পল হিসেবে আমরা যদি এখান থেকে আরেকটা পিভট টেবিল নেই, এখান থেকে নিচ্ছি আমরা, এবং এখানে যেহেতু দেখাচ্ছি আমি এখানেই আমরা নিই, লেটস সে ধরেন এইখানে। ওকে, ওকে, এখানে তাহলে ধরেন এই স্লাইসারটা দিয়ে আমরা কাজ করবো, তাহলে আমরা করতে পারি মান্থটাকে রোতে রাখতে পারি এবং মান্থ ওয়াইজ আমরা প্রফিটটাকে এখানে রাখি। ওকে, সো এখন একটা জিনিস দেখেন, আমি এই সেন্ট্রালে বা যে যেটা আমি সিলেক্ট করতেছি কিনা, এই টেবিলটা চেঞ্জ হচ্ছে, বাট এই টেবিলের ডেটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। এর কারণ হচ্ছে আমি স্লাইসারটা নিছি হচ্ছে এই টেবিলের জন্য, এই টেবিলের সাথে এই স্লাইসারের কোনো কানেকশন নাই, যার কারণে দেখাচ্ছে না। সো এই কানেকশনটা আমরা কিভাবে করব, তার আগে আরেকটা বিষয় যে আপনি এই স্লাইসার থেকে মাল্টিপল সিলেক্ট করতে পারেন। যদি আমি যদি কন্ট্রোল চেপে এটা মনে হয় অন্য কোনো শর্টকাট এখানে আছে, যে কন্ট্রোল চেপে আমি যদি এখান থেকে সিলেক্ট করি, দেখেন এখন আমার ৩টা সিলেক্ট হয়ে গেছে। সো এইভাবে আমরা মাল্টিপলও সিলেক্ট করতে পারবো। এছাড়া একটা ক্লিক করলে একটাই হবে, আর কন্ট্রোল চেপে সিলেক্ট করলে আমরা সবগুলাই বা মাল্টিপল আমরা সিলেক্ট করতে পারবো। ওকে, সো আমরা কথা বলতেছিলাম যে আমরা কিভাবে মাল্টিপল টেবিলের সাথে কানেক্ট করব। সো এটা একটা পিভট টেবিল, এটা একটা পিভট টেবিল, তাই না? সো এই পিভট টেবিলের একটা অবশ্যই নামও আছে, যে পিভট টেবিল 7 দেখেন অলরেডি পাওয়া গেছে। দেন আমি যখন এই স্লাইসারটাকে সিলেক্ট করতেছি, তখন দেখেন আরেকটা ট্যাব আছে স্লাইসার নামে, এবং এখানে আছে রিপোর্ট কানেকশন। হ্যাঁ, সো এটা আপনি এখান থেকেও রিপোর্ট কানেকশনে যাইতে পারবেন। এখানে দেখেন রাইট ক্লিক করলে রিপোর্ট কানেকশন আসতেছে, অথবা আপনি এই ট্যাব থেকে রিপোর্ট কানেকশন, যখন আমি রিপোর্ট কানেকশনে ক্লিক করব, তখন দেখেন এই যে এটা এই রিজিয়ন যে পিভট টেবিলটা যেটা আমরা আগে বানাইছি, এই যে এই টেবিলটা, সো এইটা সিলেক্টেড আছে এবং এটার ডেটাটা দেখাচ্ছে।
এবং এটা আপডেটও হইতেছে যখন আমরা যেকোনো একটা বাটনে ক্লিক করতেছি, যে বা রিজিয়নে। এখন এটাতেও যদি আমরা টিক মার্ক দিয়ে দেই এবং ওকে প্রেস করি, এখন দেখেন, এখন যখন আমি নর্থ সিলেক্ট করতেছি, এই টেবিলটাও আমার আপডেট হচ্ছে। কারণ এখন এটার সাথে আমার এটার কানেকশন আছে। সো এইভাবে আপনারা ১০ টা ২০ টা বা অনেক সময় এরকম হয় যে আমাদের ১০-১৫ টা পিভট টেবল নিতে হয় রিপোর্ট করার জন্য কিংবা ড্যাশবোর্ড বানানোর জন্য। সো তখন আমাদের ওই পুরা ডেটাটাকে আপডেট করার জন্য আমাদেরকে যদি স্লাইসার ইউজ করি আমরা, তাহলে যেন এরকমভাবে আমরা রিপোর্ট কানেকশন করে করি যাতে আমাদের প্রত্যেকটা টেবিলে ডেটাই আপডেট হয়। সো এইটা হচ্ছে স্লাইসার। এবং আমি স্লাইসারের আরো বিষয় আছে, সেটা আমি একবারে শেষ করে যাই। দেন এখন এই যে আপনি স্লাইসারে যখনই সিলেক্ট করবেন তাহলে এখানে আপনি স্লাইসার মেনু দেখতে পাবেন এবং বা ট্যাব দেখতে পাবেন, এবং এখান থেকে দেখেন স্লাইসারের ক্যাপশন। এই ক্যাপশন হচ্ছে যে যেখানে যে লেখাটা। সো আপনি চাইলে এখান থেকে আপনি এই ক্যাপশনটা সিলেক্ট করে দিতে পারেন বা লিখে দিতে পারেন যে সিলেক্ট রিজিয়ন, বা আপনি এটা যেটা দিবেন ওই অনুযায়ী এখান থেকে দেখেন এই ক্যাপশনটা চেঞ্জ হয়ে গেছে। এটা আরো কিভাবে হচ্ছে করা যায়, আপনি যখন স্লাইসার সেটিং এ যাবেন এখান থেকেও আপনি যে সিলেক্ট রিজিয়ন করতে পারবেন। ওকে, সো এখানে আরো বেশ কিছু আছে যে আপনি এইখানে যে লেখাগুলো এটাকে কি আপনি অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং এ দেখাবেন কিনা। এটা বাই ডিফল্ট অ্যাসেন্ডিং আছে। ডিসেন্ডিং এ দিলে আপনার ওয়েস্টটা উপরে থাকবে, মানে এবিসিডি আর জেড থেকে এই অনুযায়ী আর কি। সো এখানে বেসিক বিষয়গুলো আছে, এখানটা জাস্ট ওরকম চেঞ্জ করার তেমন কিছু নাই। ইভেন এখান থেকে জাস্ট আরেকটা বিষয় আমি আপনাকে দেখাই, সেটা হচ্ছে এই যে হেডার, যে এটা চাইলে আপনি নাও দেখাইতে পারেন। আমি এখান থেকে যদি আনচেক করে দেই, ওকে দেই, দেখেন ওই হেডারটা আর এখন দেখা যাচ্ছে না। সো অনেক সময় আমরা এটাও করতে চাই, বা আমরা হয়তো ওইখানে অন্য একটা টেক্সট বক্স ইউজ করে ওই লেখাটা লিখে দিই। সো এইখানে আর আমাদের এটা দেখানোর দরকার হয় না, বাট বাই ডিফল্ট এটা এরকমই থাকে। কারণ এটা আমরা যখন আমরা হেডারটা না দেখাই তখন আবার আমাদের এই যে মাল্টি সিলেক্ট অপশনটা আমরা করতে পারি না, বা এটা এখান থেকে আমরা রিমুভ করতে পারি না ফিল্টারটা। সো এটা একটা প্রবলেম, যার কারণে হিটারটা থাকলে আমরা ওই হিটারটা ইউজ করতে পারি। ওকে, সো স্লাইসারের অন্য যে বিষয়টা আমি দেখাইতে চাইছি, সো এখান থেকে আমরা ক্যাপশন দিতে পারবো। আর ওই যে স্লাইসার সেটিং যেটা যে ওপেন হয়েছিল, সো এখানে আর রিপোর্ট কানেকশন আমরা দেখছি। আর এখানে সব থেকে আরেকটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে স্লাইসারের স্টাইলিংটা। হুম, যে আমরা স্লাইসারকে বিভিন্ন স্টাইল দিতে পারি, এবং এইখানে দেখেন যে বিভিন্ন স্টাইল কিছু পিস সেট করা আছে। আপনি যখন যেটা যদি আপনার এখান থেকে ভালো লাগে তাহলে আপনি এটা সিলেক্ট করে দিবেন, ওই স্টাইলটা এটা পেয়ে যাবে। এবং এইখানে আপনি আপনার নিজের স্টাইলও করতে পারবেন। এবং সেইম আপনাকে বলব যে যদি আপনি নিজে নিজের স্টাইল করতে চান, দেখেন এখানে অনেকগুলো অপশন। এই প্রত্যেকটা অপশনের জন্য আপনাকে ফরম্যাটিংটা দিতে হবে। সো আমি বলব যে ধরেন আপনি এমন একটা ব্র্যান্ডের বা যার কাজ করতেছেন, সো তাদের একটা কালার প্রেফারেন্স আছে, বা আপনি একটা ড্যাশবোর্ড বানাচ্ছেন, সেই ড্যাশবোর্ডের একটা কালার আপনি সিলেক্ট করে ফেলছেন, হতে পারে ধরেন যে সবুজ, বা মূল কালারটা সবুজ। তো আপনি ওই কালারের কাছাকাছি একটা আপনি স্লাইসার সিলেক্ট করবেন, দেন ওইটাকে আপনি এডিট করবেন। যেমন এটাকে যদি আপনি সিলেক্ট করতে চান, দেখেন এখান থেকে রাইট ক্লিক করলে আপনি ডুপ্লিকেট করতে পারেন, এবং এটার আপনি একটা নাম দিতে পারেন। ধরেন যে আপনি যে ধরেন আপনি ড্যাশবোর্ডের জন্য কাজ করবেন, ওটার একটা নাম দিলেন, আমি জাস্ট এখানে ধরেন ড্যাশবোর্ড লিখে দিলাম। ওকে, এটার নামটা এখন ড্যাশবোর্ড হয়ে যাবে। এবং দেখেন এইটার কিন্তু অলরেডি ফরম্যাটিং দেওয়া আছে যে হোল স্লাইসারটা কি পাবে। হোল স্লাইসারটা বলতে এই যে পুরো যে স্লাইসারটা, ধরেন এটার আপনার একটা যদি এখন ব্যাকগ্রাউন্ড এখানে যেটা আছে সেটা আপনি দেখতে পাবেন, যে এটার ফন্ট কালার দেওয়া আছে ব্ল্যাক, এই যে স্টাইলটা। দেন এটার বর্ডার দেওয়া আছে হচ্ছে গ্রিন, মানে যেটার চারপাশে একটা গ্রিন বর্ডার দেওয়া আছে। এটার ফিল কালার দেওয়া আছে, কোনো কালারই নাই, নো ফিল সিলেক্ট করা আছে। বাট এটা যদি আপনি ফিল কালার লেটস ধরেন যে লাইট ব্লু আপনি দিতে চান, এবং এটা যদি আপনি এখন ওকে প্রেস করেন, এবং এই আপনি যে ড্যাশবোর্ড রিলেটেড যে কাস্টম এটা দেখেন এখানে চলে আসছে, এবং আমি এটা ক্লিক করার সাথে সাথে এটা পেয়ে গেছে, এবং দেখেন এই যে পিছনের যে ব্যাকগ্রাউন্ড কালার যেটা দিলাম বা ফিল কালার সেটাও কিন্তু পেয়ে গেছে। সো এইভাবে আপনি এখান থেকে আপনি আরো অনেক কিছু করতে পারেন। এখন যদি আমি মডিফাই যাই আবার রাইট ক্লিক করে, আপনি হেডারটা চেঞ্জ করতে পারবেন। আপনি এখানে কি কি দেওয়া আছে সেটাও দেখেন, এখানে বোল্ড টেক্সট দেওয়া আছে হেডারের জন্য, ফরম্যাটিংটা এখানে দেখাচ্ছে, এবং বটম বর্ডার দেওয়া আছে। সো আপনি ওই অনুযায়ী চেঞ্জ করে নিতে পারেন। আপনার অনুযায়ী আপনি ফিল কালার চেঞ্জ করতে পারবেন, বর্ডার চেঞ্জ করতে পারবেন, এবং ফন্ট চেঞ্জ করতে পারবেন। ফন্টের মধ্যে আপনি যে কোনো আপনার ফন্ট যদি পছন্দের ফন্ট থাকে সেটা সিলেক্ট করতে পারবেন। ফন্ট স্টাইল সিলেক্ট করতে পারবেন, ধরেন যেটা আমরা সিলেক্ট করলাম এখান থেকে আপনি প্রিভিউ দেখতে পাবেন। কালার যদি চান যে আপনি চেঞ্জ করবেন, এখান থেকে আপনি কালারও চেঞ্জ করতে পারবেন। আপনি ফন্ট সাইজ যদি চান ফন্ট সাইজ করতে পারবেন, চাইলে আপনি বোল্ড করতে পারবেন। সো এটা হচ্ছে হেডার। সো এখন আমি ক্লিক করার সাথে সাথে দেখবেন যে হেডারের এটা চেঞ্জ হচ্ছে, দেখেন হেডারের ফন্ট সাইজটা বড় হয়ে গেছে। সো এটা আমি জাস্ট সুন্দর হচ্ছে না, জাস্ট আমি আপনাদেরকে দেখানোর জন্য বলতেছি। এইভাবে আপনি প্রত্যেকটা এলিমেন্ট আপনি ট্রাই করতে পারেন যে এটা কিভাবে চেঞ্জ হয় বা ই করে। সো এইভাবে আপনি এটা চেঞ্জ করতে পারবেন। আর এতে করে যেটা হলো যে আপনি যখন একটা মডিফাই করলেন, আপনার সবকিছু হয়তো চেঞ্জ করতে হবে না। আপনাকে হয়তোবা একটু ফিল কালারটা একটু অ্যাডজাস্ট করতে হবে। আপনাকে হয়তোবা একটু বর্ডারটা অ্যাডজাস্ট করতে হবে। আর যদি আপনি একটা নতুন একদম শুরু থেকে বানাইতে চাইতেন, তাহলে আপনাকে প্রত্যেকটা এলিমেন্টই আবার নতুন করে দিতে হইতো, যে একদমই যে এখন এইগুলার কোনোটাতেই কিছু দেওয়া নাই। আপনি ধরেন যে একবারে নতুন করে বানাইতে চাইলে। সো আমার পরামর্শ থাকবে যে আপনারা একদম নতুনে না গিয়ে আপনার কাছাকাছি যেটা আছে, আ আপনি স্টাইলটা দিয়ে দেখেন, লাইট বা ডার্ক আপনার যেটা।
কাছাকাছি একটা পেয়ে গেলে দেন আপনি ওটাকে জাস্ট একটু মডিফাই করেন, তাহলে দেখবেন যে আপনার অনেকটা সময় বেঁচে যাবে। সো স্লাইসারের আর এখানে যেটা আছে অ্যারেঞ্জ, ধরেন আপনি একটা আরো দুইটা তিনটা স্লাইসার নিয়ে ফেলছেন, সো এগুলাকে আপনি অ্যারেঞ্জ করতে পারবেন, বা আপনি একসাথে ওটা ধরেন যে একটা জায়গায় রাখতে চান ভার্টিক্যালি বা হরিজন্টালি, এটা করতে পারবেন। এছাড়া আপনি যেরকম ড্র্যাগ করে বা ই করেও আপনি ওটাকে ধরেন যে এরকম যদি আরো স্লাইসার থাকে তাহলে সেটাই করতে পারবেন। সো এটা গুরুত্বপূর্ণ না। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে যে বাটন এবং ইয়ের যে সাইজগুলো আছে। সো এটা দেখেন যে এখন একটা কলামে আছে, বাট আমি যদি এখান থেকে কলামের সংখ্যা বাড়ায় দিই তাহলে দেখেন যে এই এটা প্রত্যেকটা একটা করে নতুন কলাম নিয়ে নিচ্ছে, যে এখন এখানে 4টা কলাম আছে। বাট আপনি ধরেন যে 2টা কলামে দেখাতে চাই, সো ওই অনুযায়ী অ্যারেঞ্জ হয়ে যাবে। এবং এগুলার আপনি হাইট এবং ওয়েট আপনি বাড়াইতে এবং হচ্ছে কমাইতে পারবেন। ঠিক আছে? সো এইগুলা আপনি, এবং এটা হচ্ছে পুরা স্লাইসারটার যে সাইজ, এটা আপনি হচ্ছে কমাইতে বাড়াইতে পারবেন। সো এটা জাস্ট কাস্টমাইজেশন রিলেটেড একটা বিষয়। তো এখান থেকে আপনারা এই জিনিসটা করতে পারবেন। তো এটা ছিল আপনার স্লাইসারের বিষয়টা। আশা করি স্লাইসারের বিষয়টা বুঝতে পারছেন। আমি কোনো কিছুই বাদ দিই নাই স্লাইসারের, কারণ স্লাইসারটা দেখা যায় যে রিপোর্ট করতে গেলে, ড্যাশবোর্ড করতে গেলে আমাদের লাগেই। সো এবং এর মাধ্যমে আমরা খুবই সুন্দর এই যে ডাইনামিক একটা করতে পারি। এটা যদি আমরা ফর্মুলা দিয়ে করতে চাই, যে আমরা জাস্ট এইভাবে সিলেক্ট করব ড্রপ ডাউন মেনু থেকে, তাহলে আমাদের অনেক জটিল জটিল ফর্মুলা লিখতে হবে। সো পিভট টেবিলের মজাটা হচ্ছে এখানেই। ওকে। সো আমি আপাতত দেন তারপরে টাইমলাইন দেখাবো। ওকে, টাইমলাইন দেখাবো। স্লাইসারটা আমি ডিলিট করে দেই। সো টাইমলাইন দেখানোর জন্য আমাদেরকে অবশ্যই যে কোনো একটা ডেট রিলেটেড ডেটা লাগবে। হ্যাঁ, সো ডেট রিলেটেড ডেটা না থাকলে তাহলে আমরা টাইমলাইন দেখাতে পারবো না। সো টাইমলাইনটা অ্যাকচুয়ালি আপনার স্লাইসারের মতোই, বাট ওটা হচ্ছে আমরা ডেটের জন্য হচ্ছে করতে পারি। সো যদি আমি এইখানে একটা কান্ট্রি নিছি, লেটস সে ধরেন আমরা ডেট ফিল্ডটা নিলাম এখানে। কি বলতেছে ওখানে কম্পিউটার। ওকে, সো এটা বলতেছে যে এখানে যে আরেকটা টেবিল আছে, তো এই যে ডেটটা, ওই যে প্রত্যেকটা ডেটের জন্য ডেটা নিতে এটা ওভাররাইট হয়ে যাবে, যার কারণে সেই স্পেস পাইতেছে না। আচ্ছা, আমরা এটাকে ক্লিয়ার করে দেই। ওকে, দেন এখন যদি আমরা হচ্ছে শুধু ডেটটা নেই, দেখেন, এবং এই ডেট নেওয়ার ফলে আসলে যেটা হয়েছে যে কয়েকটা ঘটনা ঘটছে। আচ্ছা, ওইটা আমরা একটু পরে আসতেছি, জাস্ট আমি জাস্ট ডেটটা দিয়ে টাইম লাইনটা হচ্ছে একটু দেখাই। সো এটা আমি সেলস দেখাচ্ছি যে ওই দিনের প্রত্যেক ওই তারিখে সেলস কত হয়েছে। সো একইভাবে আপনি এখান থেকে যদি আপনি আবার ওই পিভট টেবিল অ্যানালাইজে যান, দেন হচ্ছে এখানে দেখেন ইনসার্ট টাইমলাইন। তো এখন দেখেন শুধুমাত্র ডেট ফিল্ডটাই, এবং আপনার যদি এখানে ডেট রিলেটেড কোনো ডেটা না থাকতো তাহলে কিন্তু এই টাইমলাইন দেখাইতো না, কিংবা আপনার এই ডেট ফিল্ডটা দেখাইতো না। সো অবশ্যই আপনাকে পিভিট টেবিলের মধ্যে এই ডেট রিলেটেড কোনো না কোনো কলাম আপনাকে ইউজ করতে হবে। এবং মান্থের ডেটা হলেও হবে না, আপনি যখন ধরেন যে যে মাসের নামগুলো আছে এগুলো হলেও হবে না, আপনাকে এক্সাক্ট কোনো ডেট থাকতে হবে। সো আমি যদি ওকে করি, দেখেন এটা বাই ডিফল্ট আমাকে একটা টাইম লাইন তৈরি করে দিছে। এবং এখান থেকে আপনি যে মাস, বা আপনি ড্র্যাগ করে আপনার কিছু মাসও সিলেক্ট করতে পারবেন, সেই অনুযায়ী সেই মাসের ডেটাগুলো দেখাবে। সো যেটা বলছি আপনাকে, যে এটা ওয়ান কাইন্ড অফ আপনার স্লাইসার, এবং এটা যেহেতু ওই ডেটের জন্য কাজ করে এই জন্য এটাকে বলতেছে টাইম লাইন। ইভেন আপনি কিন্তু এই মাসগুলোর জন্য বা ইভেন ডেটগুলোর জন্য আপনি হচ্ছে স্লাইসার ইউজ করতে পারতেন, বাট এতগুলা ডেটের জন্য তো আর আপনি একটা একটা করে স্লাইসার ইউজ করবেন। হ্যাঁ, মাসের জন্য আমরা হয়তো বা করতে পারতাম, বাট তারপরেও আপনার পুরো 12টা মাস আপনার ওইরকম বাটনগুলো থাকবে। এটাকে চাইলে আপনি ছোট, চাইলে আপনি এদিকে হাইট ওয়েট আপনি কমাইতে বা বাড়াইতে পারেন। এবং সেম ওয়ে আপনি যখনই এই টাইমলাইনটা সিলেক্ট করতেছেন, তখন এই যে টাইমলাইন ট্যাব থেকে দেখেন এটার এই যে ক্যাপশনটা এখানে চলে আসতেছে, মানে এই যে যেটা বলছি আপনাকে, যে এটা একদম ইয়ের মতোই আর কি, স্লাইসারের মতোই। সেখান থেকে আপনি এটা ডেট নাই করে লেটস সিলেক্ট ডেট, মানে যেটা এখান থেকে লিখে দিবেন ক্যাপশন সেটা পেয়ে যাবে। সো এটা সিলেক্ট ডেট হয়ে গেছে। দেন এটারও কিন্তু রিপোর্ট কানেকশন আছে, যে আপনার যদি আরো একাধিক এই ডেট রিলেটেড যদি আপনি আরেকটা বানান, লেটস সে আমরা যদি আরেকটা পিভট টেবিল নেই, ইনসার্ট পিভট টেবিল ফ্রম টেবিল এন্ড রেঞ্জ এক্সিস্টিং অপশন। ওকে, আমাদেরকে এক্সিস্টিং অপশন আমরা এটা একটু নিচে নেই, আবার ওই যে ওইটা বড় হয়ে গেলে হয়তো দেখাতে চাবে না। সো এখানে নিচ্ছি। সো এখানে আমাকে ডেট নিতে হবে, এখানে আমরা সেলস দেখাইছি, এখানে লেটস আমরা একটা প্রফিট দেখাই, এবং আমি শুধুমাত্র ডেটটাকে রাখতেছি। এটা আমি একটু পরে আসতেছি গ্রুপিং, এটা গ্রুপিং রিলেটেড বিষয়। সো সেম, আমি এখান থেকে রাইট ক্লিক করে এখান থেকে রিপোর্ট কানেকশনে করতে পারি যে এটা আমার কানেক্টেড না। সো আমি কানেক্টেড করে দিলাম। এখন যদি আমি করি, দেখেন এখানে এটা চেঞ্জ হচ্ছে, এই অনুযায়ী ডেটাগুলো চেঞ্জ হচ্ছে। আমি যদি এই আগস্ট মাসে এটা কোনো হচ্ছে ডেটাই নেই, সেপ্টেম্বরের ডেটাটা দেখাচ্ছে। সো এইভাবে আমরা স্লাইসার এবং হচ্ছে রিপোর্ট কানেকশন নিতে পারি। সরি, টাইমলাইনটা। সো টাইমলাইনেরও সেম আপনার স্লাইসারের মতো সেম, আপনি এখান থেকে সিলেক্ট করে ডিজাইন করতে পারবেন, অথবা এটাকেও আমি বলবো যে আপনি যদি আপনার পছন্দ না হয় তাহলে একটাকে যেটা কাছাকাছি সেটাকে ডুপ্লিকেট করবেন, সেটার আপনি চাইলে নতুন একটা নাম দিতে পারেন, লেটস সে মাই টাইমলাইন। দেন আপনি
এইটার এই যে প্রত্যেকটা সেকশনকেই আবার আপনি কি করতে পারবেন, সেম ওয়েতে কাস্টমাইজ করতে পারবেন, ফরম্যাটিং করতে পারবেন। সো এটা নিয়ে আর আমরা হচ্ছে সময় নষ্ট করতেছি না, এটা আপনারা করতে পারবেন একই ওয়েতে। আপনি এখানে আরো বেশ কিছু বিষয় আছে, যে ওই যে আপনার সাইজের, সাইজ কমাইতে বাড়াইতে পারবেন, ওয়েট কমাইতে বাড়াতে পারবেন, হাইট কমাইতে বাড়াতে পারবেন। এবং এখানে কিছু চেক মার্ক আছে, এখানে হলো যে এই আপনার কম্পোনেন্ট এর জন্য আর কি। যেমন আমি যদি হেডার আনচেক করে দিই, হেডার দেখাবে না। সিলেকশন লেভেল, এই যে দেখেন এখানে লেভেল, যেটা যে কোনটা সিলেক্ট করা আছে এটাই দিলে ওটা আর দেখাবে না। স্ক্রল বার, এই যে স্ক্রল বারটা আছে এটা যদি আমি উঠাই দিই তাহলে স্ক্রল বারটা দেখাবে না। এবং টাইম লাইন, এই যে এইটা যেটা, এটা যদি আমি উঠাই দিই এটা দেখাবে না। সো এটা ছিল আমাদের টাইম লাইন। ওকে, আমি এই টেবিলটাকে ক্লিয়ার করে দিচ্ছি। এরপরে আছে হচ্ছে গ্রুপিং, রাইট? ওকে, সো গ্রুপিং অ্যাকচুয়ালি আমরা আমাদের সামনে অলরেডি একটু গ্রুপিং রিলেটেড বিষয় আসছিল। তো বিষয়টা গ্রুপিংটা হলো, যেমন আমি ডেটটাকে যদি আমি আবার এখানে সিলেক্ট করি, দেখেন, এবং এইখানে ঘটনা যেটা ঘটছে, যে আমি ডেট ফিল্ড এখানে করার পরে আপনি দেখেন যে ডেট, ডে এবং হচ্ছে তিনটা হয়ে গেছে, মানে একটা মান্থ ওয়াইজ হয়েছে, একটা ডে ওয়াইজ হয়েছে, আর একটা ডেট ওয়াইজ হয়েছে। সো এটা বাই ডিফল্ট আপনার এক্সেলে হইতেছে। আপনি চাইলে এখান থেকে কোনো একটা, যদি মান্থ ওয়াইজ শুধু দেখতে চান, দেখেন এটা শুধুমাত্র মান্থ হয়ে গেল। এভাবে হচ্ছে আপনারা করতে পারবেন, বা এখানে অটোমেটিকলি চলে আসে। বা আমি যদি আবার ডেটটাকে আবার একটু সিলেক্ট করি, এখান থেকে করলাম। সো এইখানে যখন আপনি রাইট ক্লিক করবেন, আচ্ছা ওইখান থেকে না দেখাইয়া, সো এখান থেকে আপনার বাই ডিফল্ট আপনি ডেট ফিল্ড দিলে এরকম আসবে। সো আমি গ্রুপিং এ আর যে জিনিসটা দেখাইতে চাইতেছি, এই গ্রুপিংটা আপনি চাইলে আহ, নিজে নিজেও করতে পারবেন। এবং এখানে তিনটার জন্য তো হলো, ডেটের জন্য, যে ডেট, মান্থ, ডেট এবং ইয়ের জন্য হয়েছে। সো এই গ্রুপিংটা আপনি আপনার ইচ্ছা মতো আপনি যে ডেটাটা সেটার জন্য করতে পারবেন। যেমন আমি যদি এখানে, আচ্ছা এখানে ডেট সব হলো শুধু সেপ্টেম্বর, ওকে, এখানে কোনো কোনো ফিল্টার করা আছে নাকি? হুম, ফিল্টার করা ছিল, ওকে। সো আমরা ফিল্টারটা উঠাই দিলাম। এখানে যেটা হয়েছে, আমি যেটা বোঝানোর চেষ্টা করতেছি আপনাকে, আমি যদি এই ডেটাটাকে সিলেক্ট করি, এটাকে একটু এক্সপ্যান্ড করি, এবং দেখেন এটাকে যদি আমি হচ্ছে গ্রুপ করি, আমি রাইট ক্লিক করে গ্রুপে আসলাম। তো এখানে আপনার স্টার্টিং ডেট এবং এন্ডিং ডেট দেখাচ্ছে, যে এইটার যে ডেটাটা আছে। এবং এইখান থেকে আপনি মাল্টিপল কিংবা যে কোনো একটা আপনি করতে পারেন। যেমন আমি যদি এটাকে শুধু মান্থে দেখাইতে চাই, কোয়ার্টারটাকে আমি যদি সিলেক্ট করে দিতে চাই, দেখেন এখন শুধুমাত্র মান্থ ওয়াইজ গ্রুপ হয়ে গেছে। এবং এখানে শুধু মান্থের যে ডেটাটা এটা রয়ে গেছে, অন্যটা রয়ে নাই এখন আর। বাই ডিফল্ট কিন্তু দেখাচ্ছে না, এই মান্থের জন্য আলাদা একটা হয়ে গেছে। জিনিসটা হচ্ছে এরকম। আমি যদি আবার এটাকে সিলেক্ট করি, আমি যদি এখন আবার এটাকে আনগ্রুপে ক্লিক করে দিই, তাহলে এটা আনগ্রুপ হয়ে যাবে, ঠিক আছে? আবার যদি আমি এটাকে সিলেক্ট করে আবার যদি গ্রুপ করতে চাই, গ্রুপ, এখন এই প্রত্যেকটা একটা একটা করে হচ্ছে গ্রুপ হয়েছে, যেটা আমরা আসলে হচ্ছে চাই না। ওকে, লেটস সে ডেট। লেটস সে ধরেন যে আপনি এই অংশটাকে একটা গ্রুপ করতে চান। দেখেন এই পুরো অংশটা একটা গ্রুপ হয়েছে, আর বাকি সবগুলোর জন্য আলাদা। এটা একটু বুঝতে একটু সমস্যা হইতেছে। আমি এটা অন্য একটা কিছু দিয়ে দেখাই, ডেট না দেখা। সো ডেট দেখায় যেটা আমি হচ্ছে দেখাইলাম আপনাকে, সো ওইভাবে আপনি ডেট নিয়ে যে কোনো মাসের জন্য বা আপনার যে কোনো ওয়াইজ আপনি এটা করতে পারবেন। যেমন আরেকবার যদি আমি হচ্ছে আপনাদেরকে দেখাই, গ্রুপ। সো ডেট ফিল্ড যখন আপনি সিলেক্ট করবেন এরকম দেখাবে। এটা যদি নিউমেরিক্যাল কোনো ফিল্ড হতো তাহলে হয়তো বা মিনিমাম এবং ম্যাক্সিমাম নাম্বার দেখাইতো। সো এখান থেকে আপনি মাল্টিপল কিংবা একটা, আপনি যেটা সিলেক্ট করবেন ওই অনুযায়ী আপনার গ্রুপ হবে। এবার আমি যদি হচ্ছে কোয়ার্টার সিলেক্ট করি, শুধু ওই অনুযায়ী কোয়ার্টার, চারটা কোয়ার্টার হয়ে গেছে আর কি, ওই অনুযায়ী এটা হচ্ছে গ্রুপ হবে। ওকে, সো এটা হচ্ছে ডেটের জন্য। আপনার যদি নাম্বার থাকতো, যেমন ধরেন যে এই নাম্বারগুলোর জন্য আপনি চাইলে গ্রুপিং করতে পারবেন। ধরেন যেটা, যদিও নাম্বারের জন্য আমরা আসলে কখনো গ্রুপিং করি না, সাধারণত ক্যাটাগরি এবং ডেটের জন্য। যেমন ডেটের ক্ষেত্রে যেটা হচ্ছে দেখাইলাম, তো এইভাবে আপনি ডেটের জন্য করতে পারেন। এখন আমি ডেট না দেখাই আমি আপনাদেরকে একটা অন্য একটা গ্রুপিং এর একটা দেখাই। লেটসে ধরেন যে কান্ট্রি, ওকে। সো ধরেন যে কান্ট্রি, এই দুইটা দেশকে আপনি একটা গ্রুপে নিতে চান আর বাকিগুলোকে আরেকটা রাখতে চান। সো আপনি এই দুটো দেশকে সিলেক্ট করেন, দেন গ্রুপে ক্লিক করেন। দেখেন এটার নাম হয়ে গেছে হচ্ছে এই দুটা গ্রুপ ওয়ান, এবং প্রত্যেকটার জন্য আবার আলাদা আলাদা হচ্ছে গ্রুপ হয়েছে। সো এই গ্রুপ ওয়ান, এটা যদি আপনি নাম চেঞ্জ করতে চান, এখানে ওইটা সিলেক্ট করে এটাকে আমি লেটস সে ম্যাক্সিমাম সেল ধরেন, ম্যাক্স সেলস কান্ট্রি। সো ওইটা একটা গ্রুপ হয়ে গেল, যে এ- আমি একটা গ্রুপ করছি যেখানে আমার ম্যাক্সিমাম সেলস এর দেশগুলো দেখাচ্ছে। এখন আপনার মনে হতে পারে যে এটা তো একটা একটা রয়েছে, আমি এই দুটাকে একটা গ্রুপ করতে চাই। সো আপনি কন্ট্রোল চেপে এটাকেও সিলেক্ট করে সেম গ্রুপ করবেন, মাল্টিপল রেট সিলেকশন, ওকে। বা আমার একবারে হয়তো সিলেক্ট করতে হবে,
সিলেক্ট করে যদি আমি হচ্ছে গ্রুপ করি, তাহলে এটা এই দুইটা দেশ আবার দেখেন আরেকটা গ্রুপ হয়ে গেছে। সো এটাকেও আপনি একটা নাম দিতে পারেন। সো এইভাবে আপনি একাধিক গ্রুপিং করতে পারেন। সো আমি মূলত ক্যাটাগরি এবং ডেটের জন্য দেখালাম, এই দুইটাই মূলত দরকার হয়। নিউমেরিক্যালে আপনার এমনিতেই আমরা শর্ট করে ছোট বড়টা দেখতে পারি, সো এটার হচ্ছে দরকার হয় না। এটা গেল হচ্ছে আপনার গ্রুপিং। দেন হলো যে পিভট টেবিল রিলেটেড কিছু সেটিংস। সো আমি যদি পিভট টেবিলের উপরে রাইট ক্লিক করি, এখানে দেখেন পিভট টেবিল অপশন নামে একটা ইয়ে আছে, এবং এখানে কিছু সেটিংস আছে। এখানে লেআউটের মধ্যে আছে যে মার্চ ফার্স্টে, যেটা খুব বেশি বিষয় নাই, এখানে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, আমি গুরুত্বপূর্ণ বিষয়গুলো দেখাবো। এটা হচ্ছে মার্চ অ্যান্ড সেন্টার সেল উইথ লেভেল। সো এই জিনিসটা, যেটা যেমন আমি একটু আগে এই যেমন এটা বোঝানোর জন্য আমরা একটু ডেটাটা একটু হচ্ছে চেঞ্জ করি, মানে পিভট টেবিলটা। সো এখানে আমরা নিতে পারি রিজিয়ন, দেন নিতে পারি আমরা হচ্ছে কান্ট্রি। ওকে। সো এখন যদি আমরা পিভট টেবিল অপশনে যাই এবং এটাকে চেক করে দেই, তাহলে দেখেন এই যে যে সেন্ট্রালটা, এই সেন্ট্রালটা কি হয়েছে, মার্জিন সেন্টার হয়েছে। আমরা আগে যেটা ফরম্যাটিং এ দেখছি, এটার প্রত্যেকটা সেলের জন্য আলাদা আলাদাভাবে না দেখায় এই চারটা সেল নিচ্ছে, যে এই চারটা মূলত সেন্ট্রালের, এটা বোঝাচ্ছে, চারটা না তিনটা আর কি। সো এইটা হলো যে আপনি চাইলে চেক করে দিতে পারেন, চেক করে দিলে এই ফরম্যাটে এটা হচ্ছে থাকবে। ওকে। বাই ডিফল্ট এটা হচ্ছে অফ থাকে। আর এইখানে আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে আপনার এই ফিল্টারের যে জিনিসটা, এটা হলো বাই ডিফল্ট আছে ডাউন দেন ওভার। সো এই জিনিসটা বোঝার জন্য আমাদেরকে আবার ফিল্টার নিতে হবে। লেটস সে আমরা ধরেন মান্থ ওয়াইজ ফিল্টার করতে চাই, দেন আমরা হয়তো বা ডেট ওয়াইজ ফিল্টার করতে চাই। সো এখানে যেটা হইতেছে একটার পরে একটা আসতেছে, সো এটা আমরা চাইলে কলাম ওয়াইজ বা আর একটা কলাম বাড়াইতে পারি বা পাশাপাশি। সো এখানে আমরা যদি আমরা অপশনে যাই, দেন এখান থেকে আমরা যদি দিই ওভার দেন ডাউন, দেন দেখেন এরকম ভাবে ওটা ওদিকে সরে গেছে। সো এটাই হচ্ছে যে আপনার অপশনের মধ্যে আছে আর কি, সেটিংসে। এটাকে খুব একটা না, বাই ডিফল্ট যেরকম আছে আমরা ওরকমই রাখি। আর এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ফর ইরোর ভ্যালুস। সো এই এখানে যদি কোনো ইরোর ভ্যালুস থাকতো, তাহলে এটা কি দেখাইতো সেই জিনিসটার জন্য। তাহলে এটা আর হচ্ছে এমটি সেলের জন্য। সো এই দুটো জিনিস দেখানোর জন্য আমাদেরকে এই টেবিলের ডেটার মধ্যে কোনো একটা ইরোর নিয়ে আসতে হবে, যাতে আমরা এটা হচ্ছে বুঝাইতে পারি। লেটস সে ধরেন এখানে আমরা সেলস দেখাইছি, সো সেলসের একটা ডেটাকে ইরোর করি। আহ, এই ডেটাটাকে আমরা লেটস সে ধরেন যে ডেটাটা আছে এটাকে আমরা 0 দিয়ে ভাগ করে দিই, তাহলে ডিভিশন ইরোর আসবে না। আমাকে কল দিতে হবে অবভিয়াসলি। সো এটা ডিভিশন এরর আসলো, এবং আমরা আরেকটা কাজ করি যে আরেকটা সেলকে আমরা ব্ল্যাঙ্ক করে দেই, এবং এখন আমরা এটাকে রিফ্রেশ করি। ওকে। সো দেখেন এখানে দেখেন যেটা যে যে আমরা যে সেলটাকে ব্ল্যাঙ্ক করলাম, সেই ব্ল্যাঙ্কটা এখানে ব্ল্যাঙ্কই দেখাচ্ছে, এবং এখানে এই যে ডিভিশন ইরোরটা যেটা, এটা ইরোর আসছে। সো আমরা কখনোই, এবং এই একটা ইরোরের জন্য দেখেন পুরো গ্র্যান্ড টোটালটা ইরোর দেখাইতেছে, এরকম চাই না। সো যদি এরকম এখানে ইরোর থাকে, আমরা আসলে মূলত এইখানেই এটা সলভ করব। বাট যদি কোনো কারণে এরকম চলে আসে বা পিভট টেবিলে থাকে, সেক্ষেত্রে আমরা এটাকে হ্যান্ডেল করতে পারি। যেমন ফর ইরোর ভ্যালুস, ইরোর ভ্যালুসের জন্য লেটসে আমরা ওইখানে 0 দেখাইতে পারি, এবং এমটি সেলের জন্য ধরেন যে আমরা একটা 0 দেখাইতে পারি। এটা যদি ওকে করি, এবং দেখেন এটা অটোমেটিকলি 0 হয়ে গেল, এবং আমরা যদি একটু রিফ্রেশ করি, সেম। সো এখন আর এখানে কোনো ইরোর দেখাচ্ছে না। সো ওই অপশন থেকে আমরা এই ইরোরটা নিতে পারবো। আর এখান থেকে আরেকটা দুটো জিনিস হচ্ছে, দুটা টিক মার্ক, একটা হচ্ছে অটো ফিট কলাম উইথ উইথ অন আপডেট, আর একটা হচ্ছে প্রিজার্ভ সেল ফরম্যাটিং। সো অটো ফিটটা যদি হচ্ছে আমি আনচেক করে দেই, দেখেন যেটা হয় যে লেটস সে এটাকে যদি আমি এরকম করি, তাহলে এই লেখাটা এখানে চলে গেল, তাই না? বাট আমি যদি এটাকে অটো ফিটটাকে যদি চেক রাখি, তাহলে কি হবে যে সবগুলা ইয়ের জন্য এটা অটোমেটিকলি ফিট হয়ে থাকবে কলামটা, আর কোনো প্রবলেম হবে না আরকি। সো এটা সবসময় নরমালি অনই রাখতে হয়, বা আমিও অন রাখি। আর আরেকটা হচ্ছে প্রিজার্ভ সেলফ ফরম্যাটিং। সো এই জিনিসটা হচ্ছে যে আমি যদি এটাকে আনচেক করি, ধরেন এখন আমি এটাকে আমি একটা ফরম্যাটিং দেই, লেটস সে এইটার আমি বোল্ড করে দেই। ওকে। সো এই বোল্ড করার পরে আমি যখনই এটা আবার রিফ্রেশ করলাম, দেখেন এটা চলে গেল, এইটার বোল্ড রইলো না। বাট আমি এটাকে বোল্ড করলাম, আবার আমি হচ্ছে অপশনে গেলাম, দেন এই প্রিজার্ভ সেলফ ফরম্যাটিং, মানে সেলফ ফরম্যাটিংটাকে সে প্রিজার্ভ করবে, ওকে দিলাম। এবং এরপরে যদি হচ্ছে আমি বোল্ড করি, দেন আমি যদি হচ্ছে রিফ্রেশও করি, দেখেন এই ফরম্যাটিংটা এখন আর যাচ্ছে না। সো এটা হচ্ছে প্রিজার্ভ ফরম্যাটিং। সো এই লেআউট এবং ফরম্যাটে এইগুলাই আপনার ছিল। দেন টুলস অ্যান্ড ফিল্টারে, এটা আমরা যেটা আগে লিখছি শো গ্র্যান্ড টোটাল ফর রোস অ্যান্ড কলামস, যেটা আমরা এই ট্যাব থেকেই করতে পারি। এখানে তেমন কিছু নাই ডিসপ্লেতে। ওকে। ডিসপ্লেতে দেখেন যে শো, এখানে আছে এক্সপ্যান্ড অ্যান্ড কলাপস বাটন, এই যে এখানে যে যে মাইনাস যে এইগুলো আছে। সো এইটা আমি এক্সপ্যান্ড বা কলাপস, সো এটা যদি আমি আনচেক করে দিই এবং ওকে প্রেস করি, তাহলে এই বাটনগুলো এখান থেকে দেখাবে না। দেখেন এই যেটা চলে গেল। দেন অপশন অন ডিসপ্লে, সো আমি এটাকে শো করে দেই।
দেন শো কনটেক্সটুয়াল হলো যে আমি যখন এটার উপরে হোভার করি তখন এই ডেটা রিলেটেড ইনফরমেশন দেখা যায়। সো এটা যদি না দেখাতে চান, যেমন আমি যেটা যদি এখন দেখাই, এখন যেভাবে আছে, যেমন এই যে একটা এই যে লেখা যে যেরকম যে একটু আগে চলে আসলো, যেমন এই যে এটা ইস্ট, রো ইস্ট এরকম যে দেখাচ্ছে, ভ্যালুর ক্ষেত্রে অনেক সময় ভ্যালুগুলো দেখায়। এই যে এটা আমার হোভার করার পরে যে আমার ইনফরমেশনটা আসলো, এটাই হলো আমার কনটেক্সচুয়াল। ওইটাও চাইলে আমরা এখান থেকে অফ করে রাখতে পারি, যে ডিসপ্লে। এটা যদি আমি এখন অফ করে রাখি, তখন আর আমি যতই হোভার করি এখানে আর এই অপশনটা দেখাবে না। ওকে, সো এটা গেল হচ্ছে ডিসপ্লে। ওকে, আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে ক্লাসিক লেআউটটা। এটা দরকার হয় অনেক সময়। আমি যদি এটাকে ক্লাসিক লেআউট রাখি, তাহলে যেটা হয় আপনার আহ, অনেক ক্ষেত্রে যেমন এই টেবিলটায় এরকম এরকম ভাবে হচ্ছে আসে। বাট আপনি যখন এটাকে একটা টেবিল ফর্মে দেখাতে চান যে প্রত্যেকটা রো এর জন্য, যেমন আমি যদি একটা নেই, নতুন একটা পিভট টেবিল নেই, লেটস সে এইখানেই নিব, আমরা এই শিটেই নিব, ধরেন এখানে নিচ্ছি। ওকে, ওকে, এবং এটাকে যদি এখন আমরা সেটিংসে গিয়ে যদি এটাকে আমরা হচ্ছে ডিসপ্লে থেকে ক্লাসিক করে নিই, তাহলে দেখেন যে এটা একটা জিনিস চেঞ্জ হচ্ছে, যে এখানে আপনি অটোমেটিকলি এখানেও আপনি এটা ড্র্যাগ করতে পারবেন যে রোটা, লেটস সে ধরেন আপনি রিজিয়ন এখানে করতে পারবেন, কিন্তু ওই ইয়েতে কিন্তু এটা করতে পারবেন না। দেন এখানে আপনি কলাম, সেটা আপনার বুঝতে হয়তো সুবিধা হতে পারে। এবং আপনি যদি এখানে কান্ট্রিকেও রাখতে চান, ধরেন যে কান্ট্রিকে রাখেন। এবং একটা সুবিধা হলো, দেখেন আপনি প্রত্যেকটা কিন্তু পাশাপাশি এখান থেকে আপনি অবশ্যই করে রাখতে পারতেছেন, বাট পাশাপাশি আপনার দেখাও যাচ্ছে, এখানেও দেখা যায়। বাট এখানে আপনি ডিরেক্টলি এখানে আপনি করতে পারবেন। এবং এখানে আপনি যদি হচ্ছে কোনো কলাম রাখতে চান, কলামটা আপনি এখানে করবেন, যেমন রিজনটাকে আমরা এখানে দেখাই দিছি, কলামটা তো আসলে দেখানোর মতোই না, দেন আমরা তারপরে মান্থকে কলামে দিতে পারি। যদিও এটা একটু লম্বা টেবিল হয়ে যাবে, প্রত্যেকটা মাস এখানে চলে আসতেছে। এবং এটা একটু বুঝতে সুবিধা হয় আর কি, বা দেখতে সুবিধা হয়। ওকে, সো এরকম আর কি। এটা হচ্ছে আপনার, আমরা যেটাকে বলতেছি যে ক্লাসিক ভিউ আর কি পিভট টেবিলের। ওকে, আমরা এটাকে একটা রেখে দেন ওটাকে আমরা ক্লিয়ার করে দিতে পারি এই টেবিলটাকে। ওকে, আরো কি কিছু আছে সেটিংসে আমাদের ডিসপ্লেতে? এটাই ছিল। দেন হচ্ছে প্রিন্টিং। প্রিন্টে হচ্ছে যে আপনি পিভট টেবিল প্রিন্ট করতে চাইলে কিভাবে করবেন, ওই যে আপনি যদি চেক দিয়ে দেন, তাহলে এই যে এক্সপ্যান্ড এবং এই বাটনগুলো দেখা যাবে। যদি না দেখতে চান, আনচেক। দেন হচ্ছে রো লেভেল, যেটা সেটা হলো ধরেন যে এই পিভট টেবিলটা অন্য পেজেও চলে গেছে, সো এই যে এখানে যে হেডার গুলো ওইগুলোর জন্য থাকবে, আর না থাকলে না থাকবে, যদি আমি আনচেক করে দিই। সো এটা বাই ডিফল্ট আছে। ওটা প্রিন্টিং এর ক্ষেত্রে, যখন প্রিন্ট করতে হলে রিপোর্ট, তখন আপনার চিন্তা করতে হবে। আর ডেটার ক্ষেত্রে আরেকটা বিষয় আছে, ডেটা। ওকে, সো এখানে একটা গুরুত্বপূর্ণ যে বাই ডিফল্ট যে দুটো চেক আছে, সো এটা চেক থাক, এটা নিয়ে ভাবার দরকার নেই। রিফ্রেশ ডাটা হোয়েন ওপেন দ্য ফাইল। সো যেটা হয়, আমি যেটা এর আগে বলছি, যে আপনি পিভট টেবিল তৈরি করলে আপনাকে সেই ডেটাটা যখন আপডেট করবেন, তখন আবার পিভট টেবিলে এসে আপনাকে রিফ্রেশ করতে হয়। সো অনেক সময় হয় যে আমরা ডেটা সোর্সটা বাইরের থেকে করি, যে আমাদের হয়তো বা পাওয়ার কোয়েরির সাথে ডেটা কানেক্টেড থাকে, কিংবা কোনো একটা ডেটাবেজে থাকে। তো তখন আমাদেরকে আবার একটা একটা করে আমাদের হয়তো বা এমন হতে পারে যে সবগুলা পিভট টেবিল আমাদেরকে রিফ্রেশ করতে হবে। বাট এরকম এই অপশনটা যদি আপনি করে দেন, তাহলে যেটা হবে যে আপনি ধরেন ফাইলটা ক্লোজ করলেন, আবার যখনই আপনি আবার ওই ফাইলটা ওপেন করবেন, তখন অটোমেটিকলি প্রত্যেকটা আপনার পিভট টেবিল আবার নতুন করে রিফ্রেশ হবে। সো এটা আর আপনাকে কষ্ট করে আর হচ্ছে রিফ্রেশটা করতে হবে না। তো এটা গেল হচ্ছে আপনার রিফ্রেশ রিলেটেড। আর এখানে হচ্ছে যে আপনি পিভট টেবিল রিলেটেড আপনি কোনো একটা টাইটেল দিতে পারেন, কোনো একটা ডেসক্রিপশন এটা লিখে রাখতে পারেন। সো এগুলো ছিল আপনার পিভট টেবিল রিলেটেড যত সেটিংস আছে। দেন হচ্ছে ফিল্টার, এবং হচ্ছে ফিল্টার। ওকে, ফিল্টার আমরা অলরেডি দেখছি, এই যে যে আমরা এখান থেকে ফিল্টার অ্যাড করতে পারি। এখান থেকে আমরা ফিল্টার চাইলে সিলেক্ট করে দিতে পারি, তাই না? তো এবং সেই অনুযায়ী আমরা চাইলে মাল্টিপল সিলেক্ট করে দিতে পারি। ওকে, সো এইভাবে আমাদের ডেটাগুলো দেখাবে। এবং আমরা যদি এখানে ফিল্টার না দেই, এবং আমরা যদি কোনো একটা ইয়ের উপরেও ফিল্টার দেখাইতে চাই, লেটস সে আমরা যে কোনো একটা হচ্ছে ভ্যালু আমরা হচ্ছে ফিল্টার চাইলে, যেমন এখানে হচ্ছে রিজন আছে, রিজন থেকে করতে পারবো। এখান থেকে আমরা সিলেক্ট করে দিতে পারবো, ঠিক আছে? এবং আমরা যদি ক্লিয়ার করে দিতে পারবো, এবং এখানে আমরা চাইলে ভ্যালু ফিল্টার, এখানে আমরা এর আগে আমরা যে যে এইগুলো দেখছিলাম ফিল্টারের ক্ষেত্রে, সেই অপশনগুলোও এখানে আছে। লেভেল ফিল্টার চাইলে যে ইকুয়াল, তার হচ্ছে নট ইকুয়াল, বিগিন উইথ বা ডাজ নট বিগিন উইথ, এইগুলাও আমরা ওই অনুযায়ী আমরা হচ্ছে ফিল্টার করতে পারবো। এবং আমি যদি নিউমেরিক্যাল ভ্যালুর জন্য করতে চাই, সেটাও আমরা ওইভাবে করতে পারবো ফিল্টার। বা এই কলামগুলোর উপর বেস করে আমরা ওই ফিল্টারগুলো করতে পারবো। অথবা এই যে এখান থেকে যে কোনো একটা ফিল্ড আমি এই ফিল্টারে নিয়ে এসে সেখান থেকে সিলেক্ট করে দিলেও আমার ফিল্টার হবে। আর এখান থেকে তো অপশন আমার থাকতেছেই, যে
এই বাটনটা করে আমরা লেভেল ফিল্টারও করতে পারি, আমরা ভ্যালু ফিল্টারও করতে পারি। সো লেভেল ফিল্টার হইতেছে যে এই যে যে নামগুলা যেগুলা এগুলো হচ্ছে লেভেল, কারণ এগুলা একটা নাম। আর ভ্যালু হইতেছে যে টোটাল যেটা যে ভ্যালু ফিল্টার। যেমন আমি যদি দেই ভ্যালু গ্রেটার দেন লেটস সে সাম অফ সেল, এই ভ্যালুর একটা ইয়ে আছে যে ধরেন 5,000-এর উপরে যেটা সেটা। ওকে, সো এই যে আমার ফিল্টার হয়ে গেল। অর্থাৎ এখান থেকে আপনি একদম এক্সাক্ট ফিল্টার আপনি দিতে পারবেন। আর লেভেল ফিল্টার এখান থেকে আপনি ধরেন যে 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 লেভেল আছে শুধু সেন্ট্রাল, ওটা আপনি লিখে দিলে শুধু সেন্ট্রাল এগুলো দেখাবে। ঠিক আছে। আর একটা বিষয় হচ্ছে যে আপনি আহ, এখানে যখন আপনি ফিল্টারটাই করবেন, যখন হচ্ছে ডিজাইনে পেজ ভিউ একটা বিষয় আছে, সেটা হচ্ছে পেজিনেটেড রিপোর্ট। হোয়ার ইজ ইট? ওকে, সো ওইটার জন্য আগে আমাকে ফিল্টার করতে হবে। আচ্ছা, সো আমি এই টেবিলটাকে আমি আবার একটু নতুন ভাবে সাজাই। লেটস ধরেন যে কান্ট্রির জন্য আমি করতেছি। ওকে, কান্ট্রির জন্য। এবং আমি একটা ফিল্টার নিচ্ছি, লেটস সে রিজন, রিজনের ফিল্টার নিচ্ছি। ওকে, দেন এখন আমি যখন এই পিভট টেবিল অ্যানালাইসিস থেকে অপশনে যাচ্ছি, দেখেন এখানে একটা অপশন আছে শো রিপোর্ট ফিল্টার পেজ। এখন ধরেন যে এই যে যে রিপোর্ট আছে, আমি যদি এখানে সেন্ট্রালকে সিলেক্ট করে দিই, তাহলে কি হবে, এখন যদি আমি ওই ইয়েতে ক্লিক করি তাহলে এই প্রত্যেকটা ইয়ের জন্য এক একটা নতুন শীট নিবে। এই জার্মানির জন্য, এই কানাডার জন্য, এই ইউএস এর জন্য। যেমন আমি যদি পিভট টেবিল অ্যানালাইস অপশনের অ্যারোতে ক্লিক করি এবং আমি যদি ওকে প্রেস করি, দেখেন প্রত্যেকটা রিজিয়নের জন্য আলাদা আলাদা পাবেন। ওই ফিল্টারে যে যে অপশনগুলো ছিল সেগুলোর জন্য আলাদা আলাদা এক একটা পেজ তৈরি হয়ে গেছে। সো এটাই ছিল যে আপনার হচ্ছে ফিল্টার পেজ বা পেজিনেটেড রিপোর্ট। দেন হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ, লাস্টের দুটো বিষয়ই গুরুত্বপূর্ণ। সো ভ্যালু অ্যাস এবং হচ্ছে সামারাইজ করার জন্য মূলত, এবং গেট রিপোর্ট ডাটা। ওকে, সো আমরা এখান থেকে রিজনটাকে সরাইয়া দেই। লেটস সে আমরা রিজন ওয়াইসি সেলস দেখি। ওকে, সো দেন হচ্ছে যে আমাদেরকে শো ভ্যালু অ্যাজ, দেখেন এখানে বাই ডিফল্ট এটা বলতেছে সাম অফ সেলস, তাই না? বাট আমরা কিন্তু ওর কিছু বলি নাই। সো এক্সেল যেটা করে যে বাই ডিফল্ট কোনো ডেটাকে পিভট টেবিলে সে সামারাইজ করে হচ্ছে সাম করে, বাট এটাকে আমরা এই আর যদি হচ্ছে ক্লিক করি, দেন হচ্ছে ভ্যালু ফিল্ড সেটিং এ হচ্ছে যদি যাই, দেন এখানে দেখেন যে হচ্ছে ভ্যালু কিভাবে আমরা সামারাইজ করতে চাই, আমরা চাইলে এটাকে কাউন্ট করতে পারি। সো কাউন্ট করলে হচ্ছে ওইটার যে কয়টা ডেটা পয়েন্ট আছে শুধুমাত্র সেইটাই হচ্ছে সে কাউন্ট করবে। দেন আমরা যদি এটা সামারাইজটা এভারেজ করে করতে চাই, যেমন আমি যদি কাউন্টে সেট করি, এখন দেখেন এই সেন্ট্রালের জন্য মূলত 6টা ডেটা আছে বা 6টা রো ডেটা আছে, যে এখানে হচ্ছে সেন্ট্রালের জন্য। যেমন আমি সেন্ট্রালটাকে যদি ফিল্টার করি, সেন্ট্রাল, দেখেন এই যে এক্সাক্ট 6টা রো এই ডেটা আছে। সো এটা হচ্ছে যে আপনার সামারাইজ করা। সো এটা সামারাইজ করার হচ্ছে আমাদের বিভিন্ন, মানে এখানে যে ইগুলা দেওয়া আছে, সাম করতে পারেন, কখন আমাদের গণনা করা দরকার হয়, কখন হয়তো বা অ্যাভারেজ, বাই ডিফল্ট এখানে সাম থাকে। ওকে, সো এটা হচ্ছে আপনার সামারাইজের জন্য। আর এখানে হচ্ছে যে ভ্যালু শোজ অ্যাজ, সো এটা হচ্ছে যে আমাদের একটা হচ্ছে অপশন। যেমন দেখেন আমি যদি হচ্ছে এই নিউমেরিক্যাল ভ্যালুর উপরে যদি আমি হচ্ছে রাইট ক্লিক করি, তাহলে যেটা দেখা যাচ্ছে যে দেখেন এখান থেকে আমি সামারাইজটা করতে পারি, যে কাউন্ট, অ্যাভারেজ বা এগুলো সেট করি তার ভ্যালু। সো এখান থেকে আছে পার্সেন্টেজ অফ গ্র্যান্ড টোটাল, পার্সেন্টেজ অফ কলাম। সো এই জিনিসগুলো আসলে হচ্ছে কি, আচ্ছা আমি এখানে আরেকটা আমি হচ্ছে ফিল্ড নেই, এখানে যদি হচ্ছে আমি সেলস এর যদি হচ্ছে আরেকটা ফিল্ড নেই এবং এটা কাউন্টে সামারাইজ হয়ে আছে, ওটা আমরা হচ্ছে সাম করে দিই। ওকে, সো এইখানে এই ভ্যালুটার কোনো একটা জিরোর জন্য হচ্ছে আমরা এই ভ্যালুগুলো ঠিকঠাক মতো এখানে আসতেছে না, আমরা একটু চেঞ্জ করে দিই, যেটা আমরা এর আগে চেঞ্জ করছিলাম। ওকে, সো আমরা যদি এটাকে রিফ্রেশ করি, ওকে, সো এখন এইটা হচ্ছে আমাদের এটা গ্র্যান্ড টোটাল। এখন ধরেন যে এই গ্র্যান্ড টোটালের অনুযায়ী এই সেন্ট্রালে কত পার্সেন্ট আসছে, এই ইস্টে কত পার্সেন্ট আসছে, এটা জানতে চান। সো এটার জন্য আপনি এই ডাটাটা ক্লিক করেন, দেন ভ্যালু শোজ অ্যাজ পার্সেন্টেজ অফ গ্র্যান্ড টোটাল। দেখেন এটা পুরো আসছে হচ্ছে 100%, এবং এই জিনিসটা এটার আপনার পার্সেন্টেজ হচ্ছে যে সেন্ট্রাল থেকে 16% আসতেছে, ইস্ট থেকে 50% সেল আসতেছে। সো এটা হচ্ছে যে আপনার পার্সেন্টেজ অফ গ্র্যান্ড টোটাল। দেন এরকম আরো কি আছে, পার্সেন্টেজ অফ আপনার কলাম টোটাল আছে, দেন হচ্ছে রো টোটাল আছে, এবং পার্সেন্টেজ অফ আপনি অন্য একটার সাথে তুলনা করতে পারবেন। যে ধরেন বেস ফিল্ড এটা হচ্ছে রিজিয়ন, এবং আপনি ধরেন যে সেন্ট্রালের সাথে না করে ধরেন যে আপনি ইস্ট, আপনি যদি ওকে করেন, এটা কি হবে, ইস্টকে 100% ধরে এই ইস্টের তুলনায় এই সেন্ট্রাল কত পার্সেন্ট, যে ইস্টের ভ্যালু দেখেন যে 63,804, সেটা হচ্ছে 100% যদি হয় তাহলে 20,000 কি হবে, তার চেয়ে অবশ্যই কম হবে, যেটা হচ্ছে 32%। 18,000 এটা কম,
সো 29%। সো এইভাবে আপনারা এইখানে আরো অনেক আপনার আছে। সো যেটা হচ্ছে পার্সেন্টেজ অফ হচ্ছে গ্র্যান্ড টোটাল দেখাইলাম, দেন পার্সেন্টেজ এটা গুরুত্বপূর্ণ। আবার পার্সেন্টেজ, আবার ডিফারেন্স ফ্রম আছে যে এটা তো হচ্ছে পার্সেন্টেজ, এই জিনিসটা যদি আমরা ধরেন যে ডিফারেন্স যদি দেখাইতাম, সো এটা কি হইতো? এটা হলো এই পার্সেন্টেজ না দেখায় ভ্যালুটা দেখাইতো, দেখেন এটা পার্সেন্টেজ না দেখায় ভ্যালু দেখাচ্ছে, যে ওই ভ্যালুর থেকে সেন্ট্রালের সাথে, সেন্ট্রালে তো যেহেতু সেন্ট্রালের সাথে আমি কম্পেয়ার করতেছি, সো সেন্ট্রালে জিরো থাকবে বা ফাঁকা থাকবে। সেন্ট্রালের সাথে এটার পার্থক্য হচ্ছে এত, দেন নর্থের সাথে পার্থক্য হচ্ছে এটার এত। সো এভাবে আমরা এখান থেকে দিতে পারবো। দেন হচ্ছে রানিং টোটাল র্যাঙ্ক করতে পারবো আমরা, র্যাঙ্ক লার্জেস্ট স্মলেস্ট। সো আমারই থাকবে যে এই যে এখানে যে যে অপশন আছে না, এগুলো আপনারা লেটসে চ্যাট জিপিটি থেকে বা আদার্স এর থেকে প্রত্যেকটা বিষয় আপনারা আরো ই করে হচ্ছে জানতে এবং বুঝতে পারবেন। এক্সাম্পল ওয়াইজ আপনি ওকে হচ্ছে বলতে পারেন যে পিভট টেবিলের শো ভ্যালু অ্যাজ এর যে আমার বিস্তারিত আমাকে হচ্ছে একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দাও। তো আমি প্রত্যেকটাই চাইতে পারতাম, বাট সেশনটা এমনিতে অনেক বড় হয়ে যাইতেছে। এই জন্য আমি হচ্ছে দু একটা দেখাই দিলাম মূল জিনিসটা, যে আসলে এটা কি বা হচ্ছে কিভাবে কাজ করে। সো আপনাদের এটা ধরতে পারেন যে হোমওয়ার্ক, এই কিংবা এক্সেলে গিয়ে একটা পিভট টেবিল তৈরি করে এটা স্ক্রিনশট তুলে আপনি দিতে পারেন যে এটা আমার হচ্ছে এক্সপ্লেন করে, ভালোভাবে এক্সপ্লেন করে আমাকে হচ্ছে বুঝিয়ে দাও। দেন দেখবেন যে আপনাকে আরো সুন্দর করে বুঝিয়ে দিচ্ছে, ওইখান থেকে আপনি আরো হচ্ছে বেটার শিখতে পারবেন। তো আমি একটু হচ্ছে দ্রুত যাচ্ছি। দেন আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে গেট পিভট ডাটা। অর্থাৎ এক্সেল যে এই যে এই ভ্যালুগুলো আনতেছে, সে হলো মূলত একটা ফর্মুলা থেকে আনতেছে। যেমন আমি যদি এটা ইকুয়াল দিয়ে এই সেলটাকে রেফার করি, দেখেন আচ্ছা আচ্ছা গেট পিভট ডেটা। সো এটা একটা ফাংশন, আমরা যে বা ফর্মুলা আমরা যেটা শিখছি এরকম। সো এটাই করলে এরকম হয়। সো এই ফর্মুলাটাও আমাদেরকে জানা জরুরি। যেটা হয় অনেক সময় ড্যাশবোর্ড তৈরির ক্ষেত্রে, এই যে পিভট টেবিলটা ধরেন আমরা যে হচ্ছে তৈরি করলাম, সো এটা অনেক সময় হয় কি আমরা আপডেট করতে হয় বা আমরা আপডেট করে ফেলি। তো সেই ক্ষেত্রে আমাদের ওই ডেটাগুলো চেঞ্জ হয়ে যায়, ড্যাশবোর্ডে ওই ডেটাগুলো হচ্ছে দেখায় না। কিংবা আমরা যদি এরকম চাই যে এইখান থেকে আমরা পিভট চার্ট ইউজ না করে আমরা ডেট অন্য একটা টেবিল তৈরি করে সেখান থেকে আমরা পিভট চার্টটা দেখাবো, তো সেই অনুযায়ী আমরা আসলে এটা কিভাবে হচ্ছে করব। তো সেই ক্ষেত্রে আমরা এই টেবিল থেকে আমরা যেরকম ভিলুকআপ বা এক্স লুকআপ বা ইন্ডেক্স ম্যাক্স শিখছি, এই ইয়ে থেকে যদি আপনি ডেটা ওরকম ভাবে লুকআপ করতে চান, সেক্ষেত্রে আপনাকে গেট পিভট ডেটা ফর্মুলাটা ইউজ করতে হবে। সেটা আপনি হচ্ছে কিভাবে ইউজ করবেন। ওকে, ধরেন আমি এখানে কান্ট্রিও নিচ্ছি। তো আমরা এখন যেটা করব গেট পিভট ডেটা, এতে ধরেন আমরা একটা ফর্মুলা লিখবো। সো এইখানে যখন আমরা লেটস সে ধরেন আমরা রিজিয়ন লিখবো, রিজিয়ন দেন হচ্ছে কান্ট্রি, কান্ট্রি এবং এই জায়গায় আমরা এটার সেলসটা দেখতে চাই। অর্থাৎ এখানে আমার ডেটা থাকবে, এই ডেটা অনুযায়ী আমার আমি যে ডেটাটা হয় আমি এখান থেকে ড্রপ ডাউন করে দিতে পারি, অথবা আমি টাইপ করে লিখতে পারি, সেই অনুযায়ী এখানে সেলসটা থাকবে। ঠিক আছে? এটা আমার হচ্ছে আমি হচ্ছে কিভাবে হচ্ছে করব। সো নরমালি ধরেন যে এটার ক্ষেত্রে সহজেই যে সেম আপনারা আমার হিসেবে হচ্ছে একটা সেলসের আপনি হচ্ছে জাস্ট আগে লিংক আপ করে ওই ফর্মুলাটা পান, দেখেন ওটা কিভাবে কাজ করতেছে। সো আমি যদি একটু রাইটে যাই, দেখেন এই ফর্মুলাটা যদি আগে দেখি গেট পিভট ডেটা। সো এখানে বলতেছে যে হচ্ছে ডেটা ফিল্ড, তো ফিল্ড হচ্ছে যেটা সেলস, মানে হচ্ছে পিভট টেবিল কোনটা, সাম অফ সেলস। দেন পিভট টেবিলটা আমি যে সেলে নিয়েছিলাম সেটা দেখাচ্ছে, এটা হচ্ছে ফিল্ড কান্ট্রি, এই যে যে কান্ট্রি ফিল্ড। এবং তারপরে এটা কান্ট্রির ভ্যালুটা কি, জার্মানি। তারপরে হচ্ছে ফিল্ড হচ্ছে রিজিয়ন, এই যে রিজিয়ন, এবং এটার ভ্যালুটা কি, সেন্ট্রাল। তো আমরা কি করব, এই কান্ট্রি অংশটা এবং রিজিয়ন অংশটা এটাকে আমরা ডাইনামিক করব। সো এটা করার জন্য আমার শুধু তাহলে কি পরিবর্তন করতে হবে, আমাকে কান্ট্রির অংশটা আর হচ্ছে সরি কান্ট্রি তো ফিল্ড ওটা থাকবেই, আমার শুধুমাত্র এই কান্ট্রি নামটা এবং এটা। সো এটা আমি ফার্স্টেই জার্মানিটা হচ্ছে কেটে দিয়ে আমি, এটা যেহেতু হচ্ছে কান্ট্রি থাকবে, আমি এই সেলটাকে রেফার করে দিলাম। ওকে, এবং এই সেন্ট্রালের জন্য আমি এই রিজনটা হচ্ছে রেফার করে দিলাম এবং আমি ওকে প্রেস করি। এখন এটা রেফারেন্স এরর দেখাইতেছে। ওকে ফাইন। সো আমি যদি এখানে একটা কিছু লিখি, লেটস সে সেন্ট্রাল এবং কান্ট্রি হচ্ছে কানাডা, দেখেন এখন এই সেন্ট্রাল এবং কানাডার যে ভ্যালুটা এখান থেকে চলে আসলো, এবং এইভাবে আমি এখন যেটাই লিখবো সেটাই হয়ে যাবে। এবং এই ডাটাটা এখন আমি ড্যাশবোর্ডে বা ইয়েতে চাইলে আমি ইউজ করতে পারবো। এই পিভট টেবিলে যদি একটু চেঞ্জ হয় কোনো সমস্যা নাই, এই ডাটাটা আমার হচ্ছে ডাইনামিক্যালি এই পিভট টেবিল থেকে এই ডাটাটা আমার নিয়ে আসবে। সো এটা আমি দুইটা কলামের জন্য দেখাইলাম, এরকম আরো বেশি কলাম থাকতে পারতো। আপনার থিওরিটা সেমই, জাস্ট আপনাকে বুঝতে হবে যে কি কে আপনি যে যে আইটেম যেটা দেখবেন ওইটাকে আপনার অ্যাডজাস্ট করতে হবে, এবং সেই অনুযায়ী আপনি জাস্ট এটা দেবেন। এবং অনেক সময় হতে পারে যে আপনার এখানে সেল লক করা লাগতে পারে, তো যেটা আমরা অ্যাবসোলিউট এবং রিলেটিভ প্রেফারেন্সে দেখছি। সো
সেই অনুযায়ী আপনারা সেখান থেকে বুঝে আপনারা হচ্ছে করতে পারবেন যে যদি দরকার হয়। আমার এই ক্ষেত্রে দরকার হয় না, এই কারণে হচ্ছে আমি করি নাই। সো গেট পিভট ডেটা ফর্মুলাটাও আপনাদের জন্য হচ্ছে জানা জরুরি, এবং এটা থেকেও আপনি বিভিন্ন পিভট টেবল বানিয়ে ওইখান থেকে আপনি বিভিন্নভাবে এটা প্র্যাকটিস করতে পারেন। তো আজকে এই পর্যন্তই ছিল। এখন আপনার যদি কোশ্চেন্স বা ই থাকে তাহলে ওটা হচ্ছে একটু বলতে পারেন, আমরা একটু দ্রুত কোশ্চেন্স বা ই দেখতে পারি। তো ভাইয়া, এই যে আমরা পিভট টেবল করে মানে ওভারঅল ডাটা থেকে কি মানে সামারি বের করার চেষ্টা করব? মূলত পিভট টেবল ইউজ এইটা, যেমন ধরেন যে আমি এই যে এখানে একটা সিম্পল পিভট টেবল করা রয়ে গেছে, যে এটা আমি সেন্ট্রাল ওয়াইজ আমি এখানে সেন্ট্রাল ওয়াইজ যে আমার সেলসটা, মোট সেলসটা সেটা আমি দেখতে পাচ্ছি। সো এই টেবিল থেকেও আমি এটা ফিল্টার করে দেখতে পারি। বাট এটা হচ্ছে যে আমি দ্রুত আমার একটা যেমন এটা আমার সেন্ট্রাল ওয়াইজ দেখতে পাচ্ছি। এখন আমি যদি চাই যে না, যে আমি ক্রান্তি ওয়াইজও আমি হচ্ছে সেলটা দেখতে চাই বা আমি প্রফিটটা দেখতে চাই। সো এটা অনেকটা ড্র্যাগ অ্যান্ড ড্রপের মতো আপনার জিনিসটা করাটা সুবিধা। সে কান্ট্রি জাস্ট আপনি এখানে হচ্ছে প্রফিটটা, সো কোন দেশে আপনি বেশি প্রফিট করছেন জানতে পারতেছেন। সো এরকম একটা ডেটা আসার পরে আপনি পিভট টেবিল দিয়ে অ্যানালাইজ করে ওই ডেটার একটা মোটামুটি একটা ধারণা পেতে পারবেন। সো আপনি বলতে পারেন যে সামারাইজ করার জন্য, বা আপনি আরো সময় নিয়ে আরো ডেটার ইয়েতে গেলে আপনি মূলত অ্যানালাইসিসও করতে পারবেন বেশ ভালোভাবে। এবং হ্যাঁ এখানে হ্যাঁ, ঠিক আছে এটা। পিভট টেবিলটা যে ইয়েতে কাজ করে এটাকে বলে হচ্ছে আপনার, ওরা এটা হলো ট্যাক্স ল্যাঙ্গুয়েজ ইউজ করে। হ্যাঁ, যেমন পিভট টেবিল যে যে এই আমি ড্র্যাগ এন্ড ড্রপ করতেছি আর ও যে ভ্যালুগুলো আমাকে দিচ্ছে, এটাও করতেছে ব্যাক এন্ডে। ট্যাক্স একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, সেটা ইউজ করে। সো আমরা পাওয়ার বিআই যখন শিখবো তখন আমরা ওটাও শিখবো, ড্যাক্স শিখবো। সো এই ড্যাক্স শিখলে আপনার তখন দেখবেন যে আপনার পিভট টেবিলও লাগবে না, আপনার এক্সাক্ট যে ডেটাটা দরকার আপনি সেই ডেটাটাই আপনি নিয়ে আসতে পারবেন যদি আপনি হচ্ছে ড্যাক্স শিখেন। এবং ওই আচ্ছা ক্ষেত্রে আচ্ছা। আপনি আরো আরো বেটার আপনি অ্যানালাইজ করতে পারেন। আপনারা পাওয়ার পিভটের নাম শুনছেন কিনা? যেমন যে পাওয়ার পিভট, এখান থেকে আপনি ডেটা মডেলিং থেকে শুরু করে এই যে আপনি মেজার্স যেটা আমরা হচ্ছে ডেক্সে করবো, সো ওইটাও এক্সেলে করা যায়, এবং এখানে আপনি ডেটা মডেলিং হচ্ছে করতে পারবেন। সো ওই ক্ষেত্রে আপনি আহ, সাধারণত ওইটাই বলে, যেমন এখন ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতেছি না। সো এটা হয়তো বা জাস্ট হুম হুম। যখন আপনার একটা বেসিক রিপোর্ট তৈরি করতে হবে তখন করবেন, বাট একটা কমপ্লেক্স, কারণ এটা একটা ডাইনামিক কোনো একটা ই না যে আপনার একটা কলাম কোনো কারণে একটু একটু চেঞ্জ হয়ে গেল আর এটা ঠিকঠাক মতো কাজ করতেছে না। বাট আপনি যখন মেজার্স ক্রিয়েট করে করবেন তখন এটা পুরো জিনিসটাই ডাইনামিক হবে। সো সেটা যখন পাওয়ার বিআই এ যাবো তখন আরো বেশি হবে, পরবর্তীতে আপনি এটা এসে এক্সেলেও কাজে লাগাতে পারবেন। তো যেটা ওই যে এর আগে বলছিলাম যে আসলে এক্সেল বা মাইক্রোসফটের প্রোগ্রামগুলো এরকমই, আপনি একটাই শিখলে ওইটার সুবিধাটা আরেক জায়গায় আপনি হচ্ছে পাবেন। সো আচ্ছা আর ভাই, কোনো এই যে কোয়েশ্চেন? এখানে মানে হ্যাঁ। পিভট টেবিল তৈরি করার যে প্রসেস, এটা কি মানে গুগল শিটও কি সেম নাকি ওখানে কিছুটা ডিফারেন্ট? ধরেন আপনি যদি এক্সেল পারেন তাহলে আপনি ধরে নেবেন যে 80-90% আপনার গুগল শিট পারেন। জাস্ট ইন্টারফেসের সাথে আপনার একটু পরিচিত হতে হবে। যেমন ধরেন যে পিভট টেবিল, তো আপনাকে একটু খুঁজে বের করতে হবে যে পিভট টেবিলটা কোথায় গিয়ে হচ্ছে তৈরি করতে হয়। তো আপনি দেখবেন যে কোনো না কোনো ট্যাবে ওই অপশনটা অবশ্যই আছে। সো ওই ইন্টারফেসের সাথে আপনি পরিচিত হইতে ততটুকু এইটাই। এছাড়া আপনার এক্সেল পারা মানে আপনার গুগল শিট আপনার জানা হয়ে গেছে অলরেডি। এটাই হচ্ছে মূল। আর দেন হচ্ছে ওই ইন্টারফেসের সাথে একটু সময় লাগে। যেমন আমার এক্সেল একটা আপনি যখন এক্সেল ইউজ করবেন তখন আপনার মোটামুটি মুখস্থ যে কোন ইয়ার মধ্যে কোনটা আছে। আর গুগল শিট আপনি ইউজ করলে ওটা ওই হয়ে যাবে। আবার গুগল শিটে কিছু কিছু ফিচার আছে যেটা এক্সেলে নাই। যেমন গুগল শিটের আমার সবথেকে প্রিয় ফিচার হচ্ছে ওইখানে আমি এসকিউএল কোড লিখতে পারি। সো এসকিউএল কোড লিখতে পারলে আমার পিভট টেবিলের দরকার নাই। এবং ড্যাশবোর্ড আমি খুব সহজেই আমি গুগল শিটে, আমি এক্সেলের থেকে দ্রুত আমি গুগল শিটে করে ফেলতে পারবো, কারণ ওইখানে আমার এসকিউএল আছে। সো এসকিউএল দিয়ে আমি কোড লিখে অনেক মানে অল্প সময়ে আমি ওই ডেটাটা অ্যানালাইজ করে ফেলতে পারবো, বা আমার যে যেটা দরকার আমার ড্যাশবোর্ডে দেখানোর জন্য ওইটাই করতে পারবো। ইভেন ইয়েতে পাইথনও করা যায়। এক্সেলেও পাইথন আসছে আমার জানা মতে বা আসতেছে, বাট এখনো ওইভাবে হয় নাই। সো এরকম কিছু কিছু ফিচার আছে যেটা এক্সেলে নাই বাট গুগল শিটে আছে। বাট ওভারঅল যদি আপনি চিন্তা করেন এক্সেল হচ্ছে অ্যাডভান্স, গুগল শিট এখনো অনেক পিছিয়ে আছে। যদি আপনি যেমন ওটা আপনার অনলাইনে ইউজ করতে হইতেছে, আপনি এভাবে ইউজ করতে পারতেছেন না। সো সবগুলারই আপনার সুবিধা অসুবিধা আছে, বাট ওভারঅল এক্সেল। সো এক্সেল যদি আপনি পারেন আপনি ধরে নিতে পারেন যে আপনি গুগল শিট জানেন, জাস্ট ওটার একটু ইন্টারফেসটা নিয়ে আপনার একটু করতে হবে। আর ওই যে যে জিনিসগুলো আপনার এক্সেলে নাই গুগল শিটে আছে ওগুলো সম্পর্কে আরেকটু ধারণা নিতে হবে, এতটুকুই। আচ্ছা আচ্ছা। আচ্ছা ভাইয়া, এই যে আমরা মানে ওভারঅল একটা বিশাল মানে এটা তো একটা স্মল ডেটা সেট, তো হ্যাঁ, হয়তো ডেটা সেট অনেক বড় হতে পারে। বড় তো হবে। ওইটা হ্যাঁ, টোটাল বড় জিনিস অ্যানালাইসিস ইউজ করার করতে জন্য হবে। আমরা মানে ওভারঅল সবকিছু মানে এগুলো সবগুলো এই টেকনিক ওয়াইজ আমরা এগুলো করবো। দেন হ্যাঁ। আমাদের স্টেপ কি মানে প্রজেক্ট ডেভেলপমেন্ট বা ড্যাশবোর্ড বিল্ড আপ এরকম কিছু হবে কিনা? এরপরে ধরেন আপনি যখন, এখন আমি হয়তোবা এই এর সাথে আপনার লাইভ দেখাইতে পারবো কিনা বা টাইমিং হবে কিনা ইয়ে হয় না, বাট আমি যেটা বলতে পারি যে লিস্ট ধরেন যে আমার সাথে থাকলে বা ওই আমি ইউটিউবে হয়তোবা আমি নিজের জন্য হয়তোবা প্রজেক্ট করব। সো ওইগুলা হয়তোবা হুম হুম। আমি করে শেয়ার করবো। সো ওগুলা দেখে দেখে আপনারা করতে পারবেন। সো এটা হলো যে অনেকটা আপনার ওই ইয়ের মতো যে এক একটা পার্ট আমরা শিখতেছি, এই প্রত্যেকটা পার্টকে আমরা জয়েন করে ধরেন যে একটা প্রজেক্ট। এটা হতে পারে যে একটা ড্যাশবোর্ড ক্রিয়েট করা,
হতে পারে একটা মডেল ক্রিয়েট করা, মানে এটা আমাদের প্রয়োজনের উপরে নির্ভর করবে। বাট এগুলা এক একটা জিনিস শেখা, যাতে ওই জিনিসগুলো দিয়ে আমরা, মানে এটা এক একটা পার্টস এর মতো, সো ওইটা দিয়ে আপনি ধরেন যে একটা কিছু বানাবেন। হ্যাঁ ভাই, ওইটাই আসলে আমি জানতে চাচ্ছিলাম যে ফাইনাল আউটপুটটা হচ্ছে মানে আমরা কি কি করতে পারি, যেমন আপনি এখন বললেন ড্যাশবোর্ডটা, মডেল, ওটা অবশ্য আমি জানি না, ক্লিয়ার না ওইটা মডেল ব্যাপারটা। তবে এমনিতে মডেল, অ্যানালাইসিস হ্যাঁ, এর কাজগুলো আমরা করতে পারবো ওভারঅল, এই পার্টস গুলো যদি তো আমাদের ক্লিয়ার হয়, পিভট যেমন টেবিল। ধরেন এখন পিভট টেবিল আপনি দেখলেন, সো আপনি গুগলে গিয়েই সরি বা ইউটিউবে গিয়ে ইভেন চ্যাট জিপিটি বলতে পারেন যে আমি তো পিভট টেবিল শিখতেছি, সো আমাকে একটা ডেটা সেট দাও, আর যেমন আমাকে কিছু কোশ্চেন্স দাও, কিংবা হচ্ছে একটা, আমি একটা প্রজেক্ট করতে চাই পিভট টেবিল নিয়ে, সো হয়তো একটা ডেটা সেট দিবে, দেন আপনাকে কিছু কোশ্চেন দিবে, ওগুলো আপনি যে সলভ করতে পারেন যে পিভট টেবিল দিয়ে। যেমন ফর এক্সাম্পল এরকম একটা কোশ্চেন হতে পারতো যে আহ, এখানে কয়টা আছে, রিজন আছে, 5টা রিজন আছে, সো আমি আপনাকে এরকম একটা কোশ্চেন করতে পারতাম যে এই ডেটা সেটগুলোর মধ্যে থেকে পিভট টেবিল ইউজ করে আমাকে বলো যে কোন রিজনে সব থেকে বেশি সেল এবং কোন রিজনে সবচেয়ে কম সেল। সো এই যে একটা ডেটা কিন্তু আপনি পেয়ে গেলেন বা অ্যানালাইসিস করা শুরু করলেন, সো এরকম হইতে পারে। হুম প্র্যাকটিসের জন্য হুম। আমি হচ্ছে বলতেছি। আর আরো যখন হ্যাঁ লার্জার ডেটা সেট, তখন আরো অন্য অ্যাঙ্গেল বাই হতে পারে। বা আপনি যেটা বললাম পিভট টেবিল রিলেটেড, ইউটিউবেও আপনি অনেক প্রজেক্ট পাবেন বা এক্সেল এর উপরে অনেক প্রজেক্ট পাবেন। তো সেগুলো করতে করতে আপনি একটা প্রজেক্ট যখন করবেন, ওইখান থেকে আরো অনেক বেশি কিছু শিখতে পারবেন। মানে অনেক জায়গায় আপনি দেখবেন যে বুঝতেছেন না বা টেকতেছেন, দেন আবার ওইটা আবার আপনি কোনোভাবে সলভ করতেছেন, অন্য জায়গা থেকে হয়তো বোঝার চেষ্টা করতেছেন। কারণ এমনি মনে হবে যে না আমি এটা তো পারি, বাট এগুলোকে একত্রে করে যখন আমরা কাজ করতে যাই, তখন আসলে বোঝা যায় যে আসলে কতটুকু বুঝতে পারলাম বা হলো আর কি। হ্যাঁ ভাই, আসলে এগুলো প্র্যাকটিক্যালি করতে গেলে মানে একটু প্রবলেম হয়, তো কিন্তু আপনি এখন তো মনে হবে স্মুথলি যে দেখা গেলেন সুন্দর করে। হ্যাঁ, দেখালাম বা আপনাদের মনে হইতেছে আরে তো এটা হচ্ছে বুঝে ফেললাম, কিংবা আরেকবার ভিডিও দেখলাম বুঝে ফেললাম। তো জিনিসটা এরকম না, আপনারা যখন করতে যাবেন প্র্যাকটিক্যালি, তখন আসলে হচ্ছে বুঝতে পারবেন যে ছোট ছোট বিষয় এরকম হয় যে আপনি পুরো জিনিসটাই হয়েছে বা পুরো জিনিসটাই পারছেন, সামহাও কোনো একটা জায়গায় কোনো একটা ছোটখাটো একটা ভুল, সো ওইটাই নিয়ে অনেক সময় লেগে যায় বা প্রবলেম হয়ে যায়। এটা হলো যে আপনি যখন প্র্যাকটিস করবেন, অনেক প্রজেক্ট করবেন, ধরেন যে আপনি টার্গেট রাখেন যে নেক্সট আপনি 100টা বলা এটা হচ্ছে মানে আনরিয়ালিস্টিক, বাট ধরেন যে আপনি মিনিমাম 50টা প্রজেক্ট করার পরে হয়তো বা আপনার মধ্যে একটা আসতে পারে, যে কনফিডেন্ট আসতে পারে যে হ্যাঁ, যে এই জায়গায় এরকম প্রবলেম হলে এটা করতে হবে, মানে একটা অভ্যাসের মতো হয়ে যায় আর কি। বাট হুম। এতটা করতেই হবে প্রথমে এরকম না, বাট আমি এটা বললাম যে আপনার হয়তো বা ওই পর্যায়ে যাওয়ার পরে, এটা যে কোনো কাজে, যে ধরেন যে কেউ ওয়েব ডিজাইন করে, সে ওই 4টা 5টা ওয়েবসাইট বানিয়ে সে এক্সপার্ট হতে পারবে না। সে মিনিমাম হয়তো বা 50টা 100টা ওয়েবসাইট যখন তার বানানো হবে, তখন তার নারী নক্ষত্র জানা শেষ হয়ে গেছে। কোনো একটা প্রবলেম আসলে সেটাকে কিভাবে ফেস করতে হয়, কিভাবে সমাধান করতে হয়, কোন কম্পোনেন্টের সাথে কি সম্পর্ক, এই সবগুলো পরবর্তীতে জানা হয়ে যায়। So এগুলো প্রজেক্ট করতে করতে চলে আসে। এটা ধরেন যে জাস্ট শুধু, মানে মূল জিনিসটা হচ্ছে যে আপনি টেকনিক্যাল এই যে কোনো একটা নলেজ শিখতে পারেন, বাট আপনার সাথে সাথে চিন্তা করতে হবে এই নলেজটা আমি কিভাবে অ্যাপ্লাই করবো, কিভাবে প্র্যাকটিস করবো। এটা যখন করতে পারবেন, তখন হলো যে আপনি আসলে প্র্যাকটিক্যালি ডেটা অ্যানালাইসিস বলেন আর এই রিলেটেড যে কোনো কিছু বলেন, বা এটা যে জায়গায় হোক আপনি সেটা হচ্ছে করতে পারবেন। মানে মূল টার্গেট থাকবে আপনার প্র্যাকটিক্যালি। সো এখন আসলে আমরা জাস্ট থিওরিটিক্যাল বা ইগুলা দেখাচ্ছি, প্র্যাকটিক্যাল প্রজেক্ট আসলে ওরকম হইতেছে না। বা আমি হয়তোবা ওই ইউটিউবেই হয়তোবা আমি পরে করব, পরবর্তীতে আপনারা ওইটা হয়তোবা ওখান থেকে শিখতে পারবেন, আমার সাথে জানতে পারবেন। আসলে যেটা হয়েছে যে এইটা মানে আমার হুট করে সিদ্ধান্ত নেওয়া, তো আমি আসলে চাচ্ছি যে যত দ্রুত আমি মোটামুটি একটা শেষ করে, মানে আমি মানে চলে যাচ্ছি এরকম না, বাট আমি, আপনারা হয়তো বা ইউটিউব থেকে আমার হেল্প পাবেন। সো আমি মানে একটা রিল্যাক্সে আমার মতো করে আরকি হয়তো আমি দিব। মূলত ওই আমার জন্যই, আমারও বেশ কিছু প্রজেক্ট করার, মানে আমি পোর্টফোলিওর ইয়েতে কাজ করতেছিলাম। ২টা প্রজেক্ট করে ওইটা এড করছি, বাট পরে আবার এই যে এখন আর করতে পারতেছি না। বা ওগুলো আর আমি রেকর্ডিংও করি নাই। সো নেক্সট হয়তোবা আমি কোনো একটা প্রজেক্ট করলে ওইটা আমি রেকর্ড করার চেষ্টা করব। একদম শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে করতেছি। দেন হয়তোবা ওইটা আমি বা এই ধরনের প্রজেক্টগুলো আমি এড করব আরকি ইউটিউবে। ঠিক আছে ভাই, ভাই, অনেক থ্যাংক ইউ বলছেন। আপনাকে। আর একটা ভাই, আরেকটা লাস্ট বিষয় একটু, মানে হুম। ইন ফিউচার যদি সুযোগ হয়, আপনি মানে পোর্টফোলিও কিভাবে বিল্ড আপ করতে হয় বা এই জাতীয় একটা হ্যাঁ, আমি যদি। আপনাকে যেটা বললাম যে এখন এটা হয়তোবা আমি লাইভ বা এভাবে হয়তো করতে পারবো না। বাট আমি হুম হুম। মানে আমার যেটা নেক্সট ইয়ার আমার যেটা প্ল্যান, আপনারা আমার ইউটিউব থেকে মোটামুটি এগুলা মানে গাইডলাইন বলেন বা এটা হচ্ছে আপনারা পাবেন, যে ওই যে পোর্টফোলিও, আমি প্রজেক্ট কিভাবে করতেছি, কোথায় আমার প্রজেক্ট রাখতেছি, সো ওভারঅল মানে পুরো নিয়েই আমার চিন্তা ভাবনা আছে। এর আচ্ছা ধরেন ভাই, যে আমি থ্যাংকস হয়তোবা আপনাকে। অনেকগুলা পারবো না, বাট ধরেন যে আমি হয়তোবা নেক্সট 4-5 মাসে হয়তোবা 3-4টা প্রজেক্ট হয়তোবা আমি নিয়ে আসতে পারবো বা ওটা দেখাইতে পারবো, দেন ওইগুলো আমি কিভাবে কোথায় রাখছি এটাও দেখাতে পারবো আর কি। এতটুকুই। ভাই একটা কোশ্চেন ছিল। শিওর। আর ভাই আপনি তো হচ্ছে মানে এখন তো কোনো একটা ওয়ার্কে আছেন বা কর্পোরেট লেভেলে আছেন, ওই লেভেলে ভাই কি ধরনের কাজ হয়? মানে এক্সেলে কি মোস্ট অফ দা কাজ করা হয়, নাকি হচ্ছে এসকিউএল নাকি পাওয়ার বিতে? এটা আসলে ডিপেন্ড করে যে আপনি কার কাজ করতেছেন, মানে তার এনভায়রনমেন্টে আসলে কি, সেই অনুযায়ী।
কারো কারো ক্ষেত্রে ধরেন যে শুধু এক্সেলই যথেষ্ট, বা তার কাজের জন্য শুধু এক্সেল কারোর জন্য হয়তো ডেটাবেস আছে, ডেটাবেস থেকে আপনার ডেটা যখন নিয়ে আসতে হয়, সো তখন আমার এসকিউএল লাগে। যেমন আমার এখানে সত্যি বলতে আমার এক্সেল আর হচ্ছে গুগল শিটেই আমার কাজ মোটামুটি হয়ে যায়। যেটা আমি আগে বলছি যে এখানে আমার পুরো কাজটা ডেটা রিলেটেড না, এটা 30-40% হচ্ছে ডেটা রিলেটেড। আমার মূলত কিছু বেসিক বেসিক থেকে ইন্টারমিডিয়েট এবং কখনো একটু অ্যাডভান্স টাইপ একটু অ্যানালাইসিস করতে হয়, বাট ওটার জন্য ওই আমার এসকিউএল বা পাওয়ার বিআইও খুব একটা লাগে না, আমি এক্সেল বা ইয়েতেই হচ্ছে করে ফেলি। আর ওভারঅল আপনি যদি ধরেন যে ওই যে একটু বড় প্রতিষ্ঠান বা এই ধরনের ইয়েতে যান, তাহলে দেখবেন যে ওরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই কোনো একটা বিআই টুল ইউজ করতেছে, বা পাওয়ার বিআই। মানে ওটাও এনভায়রনমেন্টের উপরে ডিপেন্ড করে, কেউ হয়তো ট্যাবলো ইউজ করে, এটা ওইভাবে ডিপেন্ড করে। বাট মিনিমাম এইদিকে আপনার এক্সেল, পাওয়ার বিআই এবং এসকিউএল, এই তিনটা টুলস বা আপনার এই সম্পর্কে জানা জরুরি আর কি। দেন তারপর আপনি এক্সপ্যান্ড করতে চাইলে পাইথনে যেতে পারেন, চাইলে ট্যাবলো শেখা যায়। সো আপনারা যদি ওইভাবে প্রিপারেশন নেন, তাহলে আমি বলবো আস্তে আস্তে আপনারা এই সবগুলো টুলসে শিখেন। বাট আপনি শুরুটা হোক হলো এক্সেল নিয়ে, বা এক্সেলেও যদি আপনি বেটার হইতে পারেন, আপনি মোটামুটি আপনি বিভিন্ন ক্ষেত্রে কাজ করতে পারবেন। ইভেন বিশেষ করে এখানে যারা বিবিএর আছেন, তারা আপনারা একটু ফাইন্যান্সেও ফোকাস করতে পারেন এক্সেল থেকে। যেমন আপনার ফিনান্সিয়াল অ্যানালিস্ট, মানে ডেটা অ্যানালিস্টই, বাট ওটা আপনার হচ্ছে ফিনান্স ফিল্ডে। সো যাদের ওইখানে গেছে, যেমন আমি নিজেও হচ্ছে একটু ফিনান্সের ওইদিকে ফোকাস দিতেছি, যদিও আমি হচ্ছে বিবিএর না, বাট তারপরে আমি অ্যাকাউন্টিং শেখার চেষ্টা করতেছি। কারণ ওইদিকেও আমার কাছে মনে হইতেছে যে বেটার আছে আর কি। ইভেন ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রেও ওইদিকে একটু বেটার আছে, সুযোগটা একটু বেশি আছে আর কি, যদি আমি ইন্ডাস্ট্রি স্পেসিফিক যদি হচ্ছে বলি। কারণ আপনি ডেটা অ্যানালাইসিসের যখনই দেখবেন, তখনই দেখবেন যে মূলত ফিনান্স রিলেটেড যে ইগুলো আছে, ওরাই ম্যাক্সিমাম, বা ধরতে পারেন আপনি 40-50% এই ফিনান্স ইয়েতেই যাইতেছে। দেন তার মানে অর্থ বা ডেটা রিলেটেড তো আসলে ওইগুলাই। কারণ আপনি দেখবেন যে ব্যাংক বা ফিনান্সিয়াল যে এগুলো আছে, এরাই আসলে ডেটাগুলো রাখে, অন্য কেউ এত ওইভাবে এখনো ওইভাবে রাখে না। আছে অবশ্যই সবারই, বাট আস্তে আস্তে হচ্ছে আর কি, অন্য অন্য ফিল্ডগুলোও বড় হইতেছে। বাট আমার মনে হয় যে ফিনান্স এটাই হচ্ছে বড় আর কি ডেটা অ্যানালাইসিসের ক্ষেত্রে। সো এই ক্ষেত্রে ডোমেন নলেজের জন্য কিছু কিছু বিষয় লাগে। সো ওইভাবে যদি আপনারা কোনো একটা দিকে ফোকাস করেন, তাহলে আরো সুবিধা হয়। আর যদি ধরেন যে এক্সেল বা ওই রিলেটেড গিয়ে আপনি ফ্রিল্যান্সিং বা এদিকে চেষ্টা করবেন, তো এই ক্ষেত্রে এক্সেল এর বা এই রিলেটেড একটা সুবিধা যে আপনার অনেক সময় লাগে না, আপনি 2-3 মাস ভালোভাবে শিখলে তারপরে আস্তে আস্তে অ্যাটলিস্ট চেষ্টা করতে পারেন। তো ওইখান থেকে আপনার বেটার সুযোগ হইতেও পারে ভালো করতে পারলে। দেন আস্তে আস্তে আপনি ওই ইয়ের সাথে সাথে শিখলেন নতুন, যেমন আমি যেটা করতেছি। আমি মূলত এক্সেল, তারপরে হচ্ছে আপনার গুগল শিট শিখছি। দেন ওইটা থেকে আমি ফাইবারের চেষ্টা করছি, ওখান থেকেই আমার এই যে এখন পর্যন্ত, এবং ওটার সাথে সাথে আমি অন্য টুল শেখার চেষ্টা করতেছি, বা এই যে আপনাদের সাথে যেটা হচ্ছে শেয়ার করতেছি। সো ওইদিকেও ফোকাস দিতে পারেন আর কি। বাট এটা হচ্ছে আপনার, মানে আপনি এখন কোথায় বা কিভাবে আছেন, আপনার প্ল্যানিং সেই অনুযায়ী আর কি করবেন। ওকে, অনেক সময় হয়ে গেল, আজকে এই পর্যন্তই থাক। দেন হচ্ছে আমরা নেক্সট, ও আচ্ছা, নেক্সট ডে আমরা যেটা যেটা আপনাদেরই কয়েকজনকে আমি দেখতে পাচ্ছি যে আপনারা নিয়মিত করতেছেন লাইভে। সো এক্সেলের মোটামুটি এখন বলতে পারেন যে আমাদের মোটামুটি এটা শেষ। একটা পার্ট আছে, সেটা হচ্ছে আপনার পাওয়ার কুইরি। সো পাওয়ার কুইরির ক্ষেত্রে যেটা হয়েছে যে আপনার পাওয়ার কুইরিটা মূলত আপনার ডেটা ট্রান্সফরমেশনের জন্য, মানে ডেটা ক্লিনিং এবং হচ্ছে ট্রান্সফরমেশনের জন্য। এখন সেই জায়গায় আপনার যেটা আহ, এটা আপনার পাওয়ার বিআই এর সাথে একদম হুবহু কানেক্টেড। অ্যান্ড আর নেক্সট উইকটা আমার একটু হচ্ছে ফ্রি আছি, যেটা হলো যে যেমন আমি কাজ করতেছি, ওদের তো যে ক্রিসমাস শুরু হয়ে গেছে। সো এখন আমার মূলত সামনে উইকে, মানে আজকে থেকে মূলত বন্ধ, মানে বন্ধ শুরু হয়েছে। সো আমি হয়তো বা যদি সম্ভব হয় নেক্সট উইকে একটা বা দুটা ক্লাস একটু এক্সট্রা নিতে পারি বা বেশি নিতে পারি, যাতে আমি একটু দ্রুত যাইতে পারি বা শেষ করতে পারি। সো এখন আমি এই একটু এক্সেলে কি ডেটা মডেলিং দেখাবেন, না ওটা হচ্ছে পাওয়ার বিআইতে দেখাবেন? ওটা পাওয়ার বিআই দেখাবো। সো ওই সেম জিনিস আপনি এখানে করতে পারবেন। সাধারণত মানে এক্সেলে ডেটা মডেলিং নিয়ে ওইভাবে, মানে একটু এক্সেলের জন্য একটু ভারী হয়ে যায়। তো তো সাধারণভাবে হচ্ছে কেউ ওইদিকে করে না। সো করলে পাওয়ার বিআই করে, বাট আমরা চাইলে এক্সেলও করতে পারি, কোনো প্রবলেম নেই। তখন আমার এক্সেলটা একটু স্লো হয়ে যায় আর কি, কারণ একটু ভারী হয়ে যায়। কারণ আপনার পাওয়ার বিআইটা বানাইছে এইটার জন্য যে আপনি এক্সেলে যেটা ধরেন যে আপনি হ্যান্ডেল করতে পারতেছেন না, বা একটু ধরতে পারেন অ্যাডভান্স আর কি, যে পাওয়ার বিআইটা আর কি এক্সেলের রিলেটেড থেকে একটু অ্যাডভান্স। তো আমি যেটা বলতে নিছিলাম আপনাদেরকে, তো সেটা হলো যে আমরা পাওয়ার কোরি সেটা আমরা যখন আমরা পাওয়ার বিআই শিখি, তার শুরুতে শিখে নিতে পারি।
অথবা আমরা নেক্সট ডে পাওয়ার বিআইটা দেখতে পারি। অর আরেকটা কাজ করা যেতে পারে যে আমরা যদি একটু বেশি বা একটা দুটো ক্লাস নেওয়া যায়, দেন হচ্ছে যে আমরা এখন নেক্সট ক্লাস থেকে আমরা এসকিউএল দেখতে পারি। সো এসকিউএলটা দেখে দেন আমরা হচ্ছে পাওয়ার কুয়েরি এবং পাওয়ার বিআই হচ্ছে শুরু করতে পারি। যেটা হতে পারে এসকিউএলটা এমন হতে পারে, যদি আমি যদি একটু যেটা আপনাদেরকে বলছি যে এসকিউএল নিয়ে এখন খুব বেশি বেসিকটা শেখাই জাস্ট জরুরি, দেন বাকিটা আপনি এআই তে করতে পারবেন। সো এখানে খুব বেশি টাইম দেওয়ার আমি মনে করি না, বাট বেসিকটা হচ্ছে বোঝা, যাতে আপনার এআই লিখে দিলেও আপনি যেন ওটা বুঝতে পারেন যে হ্যাঁ এই জন্য লিখছে। সো আমরা এসকিউএল কি শুরু করতে পারি কিনা নেক্সট ক্লাস থেকে, নাকি আমরা পাওয়ার কুয়েরি হচ্ছে কন্টিনিউ করবো? ভাই এসকিউএলটা শুরু করা যায়। তো ঠিক আছে, আপনারা আরেকটু হয়তো বা ভাবেন। আপনাকে বিশেষ করে যে আপনারা যারা লাইভে জয়েন আছেন, আপনারা চাইলে আমাকে পার্সোনালি মানে এই বিষয়ে আপনারা মতামত দিতে পারেন বা গ্রুপেও দিতে পারেন, সমস্যা নেই। সো আমিও ওটা ভাবছি যে আমি এসকিউএলই শুরু করবো। সো ওইটা যদি আমি একটু দ্রুত শেষ করতে পারি, দেন আমরা আস্তে আস্তে পাওয়ার কুয়েরি আর পাওয়ার বিআই একসাথেই আর কি, ওটা আস্তে আস্তে আর একটু একটু হয়তো বা একটু বেশি দেখতে পারলাম, এবং আস্তে আস্তে যেতে পারলাম আর কি, বা অনেকটা রিল্যাক্সও হওয়া যায় যে একটা টপিক শেষ হলো, আরেকটা টপিক শেষ হলো। এসকিউএল এ খুব বেশি আমার মনে হয় যে 4টা 5টা এই করলে, সেশন করলে আমার মনে হয় যে মোটামুটি অন্তত বেসিক লেভেল থেকে ইন্টারমিডিয়েট লেভেল কভার হয়ে যাবে। এবং এসকিউএল এর ক্ষেত্রে আরেকটা বিষয় যে, যেমন অ্যাজ এ ডেটা অ্যানালিস্ট হিসাবে আমাদের এসকিউএল এ সব জানতে হবে না। ধরেন যে ডেটাবেসটা ডিজাইন করবে তার অনেক কিছু জানার দরকার আছে, বাট আমার শুধুমাত্র হলো ডেটাবেস থেকে আমার প্রয়োজনীয় যে তথ্য, সেই তথ্যটা আমাদেরকে নিয়ে আসতে হবে, এতটুকু জানলেই হবে। ওই ডেটাবেস কিভাবে তৈরি হইতেছে এইগুলো নিয়ে আমাদের বিস্তারিত জানার দরকার নেই। ওকে, তাহলে আপনারা আমাকে আর এরপরেও চাইলে আর একটু মতামত দিতে পারেন, এবং দেখা যাক যে আমরা আসলে কতটুকু করতে পারি। আর মোটামুটি ওরকম প্রিপারেশন নিতে পারেন যে আমরা স্কুলে যাব।